আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। যে স্থানের ঘটনা সেটা হচ্ছে হাজীবাড়ি এবং 2001 থেকে 2001-এর ঘটনা। এটা একজন ঢাকার বড় ব্যবসায়ী কিছু জমি খুঁজতে গিয়েছিলেন একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য। কাপড় বানানোর মেশিনের নাম পাওয়ারলুম ফ্যাক্টরি। এটা প্রতিষ্ঠা করবে সে। তো মেইন রোডের পাশে জমির প্রয়োজন ছিল এবং সেটা মিলে যায়। তো জমি কেনার সাথে সাথে ফ্যাক্টরি তৈরির কাজ শুরু হয়। প্রথমে বালু ভরাটের কাজ শুরু হয়, ট্রাক দিয়ে বালু ফেলা হয় এবং দিনে যানজটের কারণে রাতে বালু ফেলা হতো। তো ট্রাকের স্লিপ নেওয়ার জন্য জমির মালিক একজন রোক রাখেন। প্রথম 2-1 দিন তিনি কিছু দেখেন নাই, কিছু অনুভব করার। তারপর থেকে তিনি আস্তে আস্তে অনুভব করা শুরু করেন। প্রথমে দক্ষিণ থেকে গরম বাতাস আসতো। উনি প্রথমে কিছু মনে করেননি, কারণ গরমকাল ছিল। দ্বিতীয় দিন বালু সমান করার জন্য 2জন শ্রমিক নিয়েছিলেন। ওই দিন রাতে গরম বাতাস, 2 শ্রমিক, ট্রাকের ড্রাইভার সবাই তা অনুভব করে, কারণ গরম বাতাসের গরমের পরিমাণ বেশ ছিল এবং গরম বাতাস শুধু কিছু কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। পাশাপাশি সবাই বাতাসের উৎসটা খুঁজতেছিল যে আসলে কোন জায়গা থেকে আসছে, কিন্তু কিছুই মেলে না। তো যাই হোক, বালু ভরাটের কাজ শেষ, বাউন্ডারি ওয়াল তুলে ফেলে, কিন্তু তখন পর্যন্ত গরম বাতাস ছাড়া কিছুই দেখতে পায়নি, মানে অনুভব করেনি। পরবর্তীতে তারা সেখানে একটা ভবন দাঁড় করায়। যখন ভবন দাঁড় করায় তখন থেকেই কিছু অদৃশ্য আক্রমণ শুরু হয়। ওই সময় রাত 8টা, মানে গভীর রাত। উপরে টিনের চাল ছিল, চালের উপরে প্রচুর ঢিল পড়তে শুরু হয় এবং চালের উপর দিয়ে ভারী দেহ বিশিষ্ট কেউ দৌড়াতে লাগে। যখন তারা দৌড়াচ্ছিল তখন মনে হচ্ছিল যেন একসাথে 1.5 থেকে 200 মানুষ চালের উপর দৌড়াদৌড়ি করছে। এত প্রচন্ড শব্দ সৃষ্টি হয় যেন চালগুলো এখনই ভেঙে পড়বে নিচে। কারখানায় সিকিউরিটি গার্ড থাকতে চাইতো না। যারাই আসতো 1-2 দিন ডিউটি করে চাকরি ছেড়ে চলে যেত। এত কিছুর পরেও চোখে কেউ কোনো অবয়ব বা অন্য কিছুই চোখে দেখেনি। ফ্যাক্টরির মালিক কিন্তু এ পর্যন্ত যাই হয়েছে কিছুই বিশ্বাস করেনি। যখন সিকিউরিটি গার্ড একজনের পর একজন চলে যাচ্ছিল তখন বেতন বাড়িয়ে দিয়ে 2 শিফটে 3 জন করে 6 জন সিকিউরিটি নিয়োগ দেওয়া হয়। এই পর্যন্ত রাতে সিকিউরিটি ছাড়া আর কেউ ফ্যাক্টরির ভেতরে থাকেনি। এক পর্যায়ে মেশিন আনা হলো। মেশিন ফিট করবার জন্য কিছু লোক বা মিস্ত্রি নিয়োগ দেওয়া হয়। তারা চুক্তিতে কাজ করত, যার কারণে মালিক পক্ষ তাদের সেখানে খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা করে। মিস্ত্রি এবং সিকিউরিটি সবাই নতুন ছিল। প্রথমে রাত কিছুই হলো না। দ্বিতীয় দিনেই ঘটনা ঘটলো। টিনের চাল থেকে প্রচন্ড শব্দ আসতে লাগলো, যেন টিনগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, নিচে পড়বে। সেই সাথে প্রচুর ঢিল আসতে লাগলো। শীতের কারণে জানালা বন্ধ ছিল। 3 দিকের জানালাগুলো এত জোরে আঘাত করছিল যেন এখনই ভেঙে যাবে। তারা সবাই দরজা খুলে বের হওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারছিল না। কেউ দরজা বাইরে থেকে ধাক্কা দিয়ে ধরে রেখেছে। চিৎকার করে সিকিউরিটিদের ডাকছিল, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছিল না। কেউ কিছুই শুনতে পাচ্ছিল না। খুবই ভয়ঙ্কর অবস্থা, যা বলে বোঝাতে পারবো না। তারা আল্লাহকে ডাকছিল আর একজন অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল। দরজাও খুলতে পারছিল না যে বাইরে বের হবে। ঘটনা শুরু হয়েছিল রাত 1টার পরে এবং থামে ফজরের আজানের শুরু হবার মাধ্যমে। 8 থেকে 10 জন মিস্ত্রি ছিল ভেতরে। এদের মধ্যে 3 জন জ্ঞান হারিয়ে ফেলে ঘটনার ভয়াবহতায়। যখন সবকিছুই থেমে যায়, সাথে সাথে তারা বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে তারা বমি করা শুরু করে এবং গার্ডদের উদ্দেশ্যে বলতে লাগে, তোমরা কোথায় ছিলে? এত ডাকাডাকি করলাম, আমাদের প্রাণ বের হয়ে যাচ্ছিল, সবকিছুই ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, অথচ তোমাদের কোনো খবর নাই। এই কথা শুনে গার্ডরা আকাশ থেকে পড়লো। তারা বলল, কই, আমরা তো কিছুই শুনি নাই, সবই তো ঠিকঠাক ছিল। মিস্ত্রিরা বলেন, তাড়াতাড়ি ভেতরে যান, তাদের অবস্থা খুবই খারাপ, তারা ভয়ে আতঙ্কিত, অজ্ঞান হয়েও কয়েকজন পড়ে আছে। গার্ডরা ভেতরে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মিলের মালিককে ঘটনা জানানো হয়। এবার তিনি কিছুটা বিশ্বাস করা শুরু করে। তবে যাই ঘটনা ঘটুক না কেন, কাজ কিন্তু বন্ধ ছিল না। পূর্বের মিস্ত্রিরা চলে গেল, মালিক নতুন কিছু মিস্ত্রি নিয়োগ দেয়, কিন্তু তারা যখন মিলে এসে ঘটনা শুনল তখন তারাও সিদ্ধান্ত নিল তারা শুধু দিনে কাজ করবে, রাতে অন্য কোথাও থাকবে, এবং সেভাবেই কাজ শুরু হয়। ফ্যাক্টরির পশ্চিম পাশে একটা মসজিদ ছিল।
সিকিউরিটিদের মধ্যে যাদের ওই সপ্তাহে ডিউটি দিনে ছিল, তাদের মধ্যে দুজন নামাজ পড়তো। তারা দুজন জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। মিস্ত্রিরা ভেতরে কাজ করছিল সেদিন, আর একজন গার্ড দক্ষিণ সাইডে পুকুরের পাশে বসে রোদ পোহাচ্ছিল। পুকুরের পর দক্ষিণ সাইডে 12 ফিট দেয়াল ছিল, তারপর বিশাল ফসলের মাঠ বা চক। সেই চকের দক্ষিণ চক বলে গ্রামের বাড়িতে, সেই চকের দক্ষিণ পশ্চিমে কোন একটা শ্মশান ছিল অবস্থিত। সেই সময় গার্ডের চোখ গেল সেই শ্মশানের দিকে। শ্মশানটা প্রায় 100 বিঘা জমির দূরত্বে অবস্থিত, মানে 100 বিঘা ক্রস করার পরে শ্মশানটা পড়ে আর কি, প্রায় কয়েক কিলোমিটার। সে দেখলো কয়েক কিলোমিটার বলবো না, আসলে হিসাবটা অনেক দূরে। সে দেখলো শ্মশান থেকে একটা বড় আগুনের গোলা উপরে উঠে কারখানার দিকে আসছে। সে হতভম্ব হয়ে তাকিয়েছিল। পরে দেখলো আগুনের গোলাটি পুকুর পাড়ে এসে সাথে সাথে ভ্যানিশ হয়ে যায়। তার যখন পূর্ণ হুঁশ ফেরে, সেই ঠান্ডার মধ্যেও গরম বাতাস অনুভব করছিল। তারপরও কোনো দিকে না তাকিয়ে আল্লাহ গো বলে বাঁচাও বলে এবং এক চিৎকার দিয়ে কিছু দূর যেয়ে অজ্ঞান হয়ে পড়ে। এই প্রথম ফ্যাক্টরির বাউন্ডারির ভেতর কেউ কিছু দেখলো, তাও দিনের বেলা। পরে ওই গার্ডরা এসে তাকে উদ্ধার করে। আস্তে আস্তে তার শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। পরে মসজিদের ইমাম সাহেব তাকে ঝাড়ফুঁক দিলে কিছুটা সুস্থ হয়। পরবর্তীতে তারা সবাই চাকরি ছেড়ে চলে যায়। নতুন সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হয়। সাথে যেই ভাই ঘটনা পাঠিয়েছেন তাদের পাশের মহল্লার এক কবিরাজকেও নিয়োগ দেওয়া হয়। উনি আরেকটি প্রতিষ্ঠানের গার্ডের চাকরি করতেন। অনেক রিকোয়েস্ট করে তাকে আনা হয়। অবশেষে কারখানা চালু হয়। সেই কবিরাজের পরামর্শ মোতাবেক মিলাদ পড়িয়ে কারখানা চালু করা শুরু হয়। কবিরাজ পুরো কারখানাটিকে বন্ধ করে দেয়। এখানে শ্রমিকদের জন্য দুইটা শিফট নির্ধারণ করা হয়েছিল, 12 ঘন্টা করে। এক এক শিফটে 8 জন শ্রমিক কাজ করতেন। শ্রমিকগুলো সবাই স্থানীয় ছিল। পাশাপাশি কবিরাজ 18 ঘন্টা ডিউটি করতেন, 6 ঘন্টা বাসায় গিয়ে ঘুমাতেন। একদিন রাতে শ্রমিকরা কাজ করছিল, তো যেহেতু বলাই হয়েছিল এই ঘটনায় যে কারখানায় কাপড় তৈরি হয়, তো তারা মেশিন চালাচ্ছিল। হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায় এবং শুধু কারখানার ভেতর, অথচ কারখানার বাইরে লাইট জ্বলছিল। 5-7 মিনিট পর আবার অটোমেটিক বিদ্যুৎ চলে আসে। কেউ কিছুই বুঝতে পারছিল না, শুধু কিছু বিশ্রী ধরনের খারাপ গন্ধে পুরা কারখানার ভেতরটা ভরে যায়। কারখানার ভেতরের জিনিসপত্র এদিক সেদিক ছুঁড়ে ফেলতে লাগে, কি জানি কি ছুঁড়ে ফেলছিল। এর কিছুক্ষণ পর সবকিছু বন্ধ হয়ে যায়, পুরো ফ্যাক্টরি অন্ধকার হয়ে যায়। একটু পরে আবার এমনিতেই চালু হয়ে যায়। ফজরের আজানের একটু আগে একসাথে কিছু মেশিন বন্ধ হয়ে গেল। তারপর তারা একসাথে বের হয়ে সেই কবিরাজকে ডেকে নিয়ে আসলো, যিনি রেগুলার নাইট ডিউটিতে থাকতেন। উনি ভেতরে প্রবেশের সাথে সাথে সব মেশিন একসাথে চালু হয়ে যায়। এভাবে চলতে লাগলো। শ্রমিক চলে যায়, নতুন শ্রমিক আসে। আরেক দিনের ঘটনা যেটা, তো এরকম নতুন শ্রমিক আসে, চলে যায়, আবার আসে। তো এটা হচ্ছে আরেক দিনের ঘটনা, যেটা ছিল ভয়াবহ। ওই দিন সেই কবিরাজ কারখানায় ছিলেন না, অসুস্থ ছিলেন। উনি যে অসুস্থ হয়েছেন তারও একটা ঘটনা আছে। 2 দিন আগের রাতের ঘটনা। কবিরাজ বলছিল যে তিনি টয়লেটে 12টা থেকে 12:30টার দিকে গিয়েছিল। টয়লেট থেকে আসার পর তিনি তার শরীর বন্ধ করতে ভুলে যায়। শরীরটাও ভালো লাগছিল না। মাঝরাতের দিকে তার একটু ঝিমুনি চলে আসে। একজন গার্ড এসে তাকে বলে তার সাথে যাওয়ার জন্য, সে টয়লেটে যাবে। তো তিনি তার সাথে হাঁটতে লাগলো। একটু যাওয়ার পর তার আকৃতি চেঞ্জ হতে লাগলো। এক পর্যায়ে সে তার তাকে উপরে তোলে একটা আছাড় দেয় এবং তার বুকের উপরে উঠে বসে এবং তার গালে আঘাত করতে লাগে। তার চোখগুলো থেকে আগুন বের হচ্ছিল এবং শরীর ভীষণ পিচ্ছিল এবং মাছের আষ্টে গন্ধ ছিল। সে তাকে বলছিল, তুই এখানে থাকবি না, এখান থেকে চলে যা, যদি না যাস তোকে শেষ করে দিব। তো তিনি ওই কবিরাজ দোয়া পড়ছিল এবং একজন গার্ড তার দিকে সাথে সাথে তার উপর লাইট মারে এবং তারা দুজন তার দিকে দৌড়ে আসে। ওই কবিরাজকে জিজ্ঞেস করলো, চাচা মেয়ে কি হয়েছে? তো কবিরাজ বলে, মাথা ঘুরে পড়ে গেছিলাম। তাদের কিছুই বলে নাই। আসলে যেই গার্ড তাকে তখন ডেকে টয়লেট দিকে নিয়ে যাচ্ছিল, তখন সে চাকরিতেই ছিল না, সে আরো আগেই চাকরি ছেড়ে চলে গিয়েছিল।
এই অসুস্থতার জন্যই কবিরাজ সাহেব বাসায় ছিলেন সেদিন। কোমরে বেশ ব্যথা পেয়েছিলেন। তো সেদিন নতুন কিছু শ্রমিক কাজ করছিলেন কারখানায়। কবিরাজ সাহেব না থাকার কারণে 3 জন সিকিউরিটি গার্ড মিলের মেইন গেট লাগিয়ে ভেতরে এসে শোয়। তো রাত তখন প্রায় 11টা। এমন সময় কিছু কিছু নষ্ট মেশিন হঠাৎ করেই চালু হয়ে যায়। শ্রমিকরা এটা দেখে ভয়ে চুপসে যায়, কারণ এগুলোর ভেতরে বিদ্যুতের লাইনই দেওয়া ছিল না। এরপর কিছু চালু মেশিন বন্ধ হয়ে যায়। টিনের চালের উপর মনে হলো যেন একসাথে অনেক মানুষ দৌড়াচ্ছে। দরজা জানালায় এত জোরে আঘাত করছে যেন এখনই ভেঙে পুরো বাড়ি চুরমার হয়ে নিচে পড়বে। এমন সময় পুরো কারখানার বিদ্যুৎ চলে যায়। মেশিনের যন্ত্রাংশ উড়ে মাটিতে পড়ার বিকট বিকট শব্দ হতে লাগে। এরপর কিছু কিছু শ্রমিকদের হঠাৎ করে তারা নিজেরাই ফিল করে যে কেউ তাদের মারধর শুরু করেছে। 2-3 জনকে আছাড়ও দেওয়া শুরু হলো। ওই সময় তাদের তাদের শরীরে ভেজা কিছু পড়ছিল। কারখানার ভেতরে অনেকগুলো ভয়েসে ভয়ঙ্কর হাসি শুনতে পাচ্ছিল তারা। সেই সাথে বলছিল, তোদের যদি এখানে পাই তবে সবাইকে মেরে ফেলবো, এইখানে আমরা থাকবো, এটা আমাদের জায়গা। এমন সময় গার্ডদের মধ্যে কেউ উচ্চ স্বরে আজান দেওয়া শুরু করলো এবং সাথে সাথেই সবগুলা লাইট জ্বলে ওঠে। পাশাপাশি সেই মেশিনগুলা শ্রমিকরা যেগুলো চালাচ্ছিল সেগুলো আবারও চলতে শুরু করে। এর মধ্যে কিছু শ্রমিক সেন্স হারিয়ে ফেলে। আলো জ্বলার পর তারা দেখলো মানুষের মলে তাদের পুরো শরীর ভর্তি। মেশিন ফ্লোর সব জায়গায় মানুষের মল লেগে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মলের কোনো গন্ধ তারা ততক্ষণ পর্যন্ত পায়নি। পরে যারা সুস্থ ছিল তারা অসুস্থদের উঠিয়ে নিয়ে পাশের মসজিদের বারান্দায় রেখে আসে। এদের সবাই পরিষ্কার হলে এদের প্রত্যেককে ইমাম সাহেব কোরআনের আয়াত পড়ে ফুঁক দেন। পরে সবাই পরিষ্কার, তাদের সবারই জ্বর এসে যায়। শুধু যে গার্ড আজান দিয়েছিল তিনি ছাড়া, তার কিছুই হয়নি। এই ঘটনার পর মালিক অনেককে দিয়ে কারখানাটি বন্ধ করান, কিন্তু কোনো লাভ হয়নি। সর্বশেষ আরেকটি ঘটনা ঘটে। মালিক সিদ্ধান্ত নেন কারখানাটি শুধু দিনে চালাবেন। এইভাবেই চলতে লাগে। রোজার ঈদ চলে আসলো, সবাই চলে গেল ছুটিতে, কারখানা ছিল বন্ধ। পাহারার জন্য সেই কবিরাজ সাহেব সাথে আরো স্থানীয় 2 জন ছিল। ঈদের সময় সব বন্ধ থাকে, তাই কিছু লোক জুয়া খেলার জন্য সেই কারখানায় আসে। জুয়ারিগুলো স্থানীয় হওয়ার কারণে কবিরাজ সাহেব অর্থাৎ সিকিউরিটি গার্ড না করতে পারেননি, কারণ পাশাপাশি এটাও চিন্তা করার লাগে কিছু টাকা পয়সাও পাবো। তারা চিন্তা করেছিল, তাদেরকে জিনের বিষয়ে কিছুই বলেনি। তো জুয়ারিরা আগে থেকেই বিষয়টা জানতো। যারা রাতের কাজ করে বেড়ায় তাদের ভয় ডর কিছুই থাকে না। জুয়ারিরা সন্ধ্যার পর চলে আসলো কারখানার ভেতর। কারখানার দক্ষিণ পূর্ব পাশে একটা 2 তলা ভবন ছিল, যার মধ্যে শুধু নিচতলায় রুম আছে যা গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। তো দোতলায় দক্ষিণে 2টা রুম ছিল, কোনো দরজা জানালা ছিল না। উত্তর পাশে ছিল খালি ভবন। জুয়ারিরা সেই খোলা রুমে বসে জুয়া খেলার জন্য। প্রথমে কোনো সমস্যা হচ্ছিল না। রাত 10টার দিকে প্রস্রাব করার জন্য একজন বাইরে পুকুর পাড়ে যায়। চারদিকে শুনশান নীরবতা ছিল, কোনো শব্দ ছিল না, শুধু ঝিঝি পোকার শব্দ। এমন সময় তার চোখ যায় শ্মশান বরাবর। সে দেখে 3টি বড় আগুনের গোলা সেই পুকুর পাড়ে এসে নামে। ওই লোকটা ছিল প্রচন্ড সাহসী। সে চুপ করে দোতলায় তার সাথীদের কাছে চলে যায়। সেখানে গিয়েও সে কিছু বলেনি। একটু পর মাটির চাকা দিয়ে ঢিল আসা শুরু করে। তারা ভাবে সেই কবিরাজ বুঝি দুষ্টুমি করছে, কারণ সেই কবিরাজ একটু রসিক টাইপেরও ছিল। সে বলল, কবিরাজকে উদ্দেশ্য করে বলে, এই বুড়া, সিগারেট লাগলে নিয়ে যাও, ঢিল মেরো না, গায়ে লাগবে। এই কথা বলার পর ঢিল আরো বেড়ে যায়। এবার বড় বড় ইট ও মাটির চাকা দিয়ে ঢিল আসতে শুরু করে। এবার তারা ঘাবড়ে যায়। ওই কারখানায় পূর্বে ঘটিত ঘটনা মনে করে একজন দুষ্টুমি করে বলে, এটা মনে হয় এই জিনদের কাজ। এটা বলে হাসাহাসি শুরু করে। কিছুক্ষণ পর পুকুরের পানিতে অনেক জোরে শব্দ হতে লাগে, যেন অনেক মানুষ একসাথে সাঁতার কাটছে। এবার তারা অবাক হয়ে বলে, চল তো বাইরে গিয়ে দেখি অবাক ব্যাপারটা কি। রুমের বাইরে বের হয়ে তারা অবাক হয়ে গেল। আস্ত ইট, মাটির চাকা যেগুলো দিয়ে ঢিল ছুড়ছিল তারা নিজ চোখে দেখেছিল, কিন্তু বারান্দায় ছিটে ফোটাও নাই। এবার তাদের মধ্যে একজন গলার ভেতর থেকে করে শব্দ করছিল, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছিল না। তারা তার হাতের ইশারার দিকে তাকিয়ে দেখে তাতে প্রাণের দেহ বের হয়ে যাওয়ার মতো উপক্রম।
তারা দেখে পুকুরের দক্ষিণ পারে কিছু ছোট ছোট আগুনের গোলা লাফালাফি করছে এবং বিশাল আকৃতির প্রায় 10-12 জন মানুষের অবয়ব, কিন্তু মানুষ না, লম্বায় প্রায় 20 হাতের উপর, পুরো শরীরে গেরিলার মতো লোম ভর্তি, চোখগুলো লাল, আগুনের শিখা বেরোচ্ছে। একজন পুকুরে দাঁড়িয়ে আছে, পানি তার হাঁটু পর্যন্ত, কিন্তু পুকুরের গভীরতা প্রায় 20 থেকে 25 ফিট। এটা থেকে কেউ দোতলা থেকে লাফ দেয়, কেউ সিঁড়ি দিয়ে দৌড় দেয়, যেই যার মতো প্রাণে বেঁচে মেইন গেট টপকে রাস্তায় চলে আসে। দৌড়ের শব্দ শুনে সেই কবিরাজ গেট খুলে হাসতে হাসতে বের হয়ে আসেন। তিনি বলেন, ডরাইছো? আমি তো এখানে 2 বছর ধরে আছি, আমি অনেক কিছু দেখি কিন্তু ডরাই না। তোমাদের না করতাম কিন্তু তোমরা শুনবে না, তাই কিছু কই নাই। বাসায় চলে যাও, কিচ্ছু হবে না। বাড়িতে চলে যায় বাড়িতে যায় কিছু খায়ও না, অজু কইরা শুয়ে থেকো। এদিকে কারখানাটি আস্তে আস্তে শ্রমিকের অভাবে বন্ধ হয়ে যায়। মালিক অনেক চেষ্টা করছিল, অনেক হুজুর কবিরাজ দিয়ে কাজ করাবার, কিন্তু কয়েকবার বন্ধ করারও চেষ্টা করে। গরু ছাগল কত কিছু দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। এক হুজুর বলেছিলেন জিনগুলো অনেক শক্তিশালী ও বয়স্ক, তারা অন্য ধর্মের এবং সংখ্যায় অনেক। আপনি যেখানে কারখানাটি করেছেন সেটার মাঝামাঝি একটি হিজল গাছ ছিল এবং সেখানে শ্মশান ও তান্ত্রিক জিন বসবাস করত। আপনার ভাগ্য ভালো যে তারা আপনাকে শারীরিক কোনো ক্ষতি করেনি, আপনি তাদের বাসস্থান নষ্ট করেছেন, তাই তারা শ্রমিকদের ভয় দেখিয়ে দেখিয়ে সেই জায়গাটাকে থেকে ত্যাগ করায় এবং তারা সেখান থেকে যাবে না, যত কিছুই করেন না কেন। এটা সারা সাপ জানিয়ে দিয়েছিল। এরপরে কারখানাটি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং লম্বা সময় পরে একটি বড় গার্মেন্টস ও কোম্পানির কাছে গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়। আতিক ভাই, আপনার ঘটনা খুব সুন্দর করে গুছিয়ে লেখা এবং আশা করছি আপনার ঘটনাটি সবাই পছন্দ করেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আসসালামু আলাইকুম আফনান ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি হাসান জাহিদুর রহমান পিয়াল, ঠিকানা ঝালকাঠি জেলা, রাজাপুর উপজেলা। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। যদিও আমি অনেক আগে থেকেই ভূত FM শুনছি, ভূত.com শুনছি এবং আফনান দ্য হরর ওয়ার্ল্ডেও আপনার ঘটনা শুনছি। এটি আমার পাঠানো প্রথম ঘটনা, তাই কিছু কথা বলছি, দয়া করে সবাই শুনবেন। আমরা সকলেই ছেলেবেলা থেকে অনেক ঘটনা শুনেছি আমাদের মুরব্বীদের মুখে, কিন্তু কেমন যেন সমস্ত ঘটনাই অনেকটা কাছাকাছি। কিন্তু কিছুদিন আগে আমার এক বন্ধুর মুখে ওর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শুনেছিলাম। ঘটনাটি আমার কাছে খুবই অন্যরকম মনে হয়েছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ওই বন্ধুর নাম রাজু। কিছুদিন আগে আমার বাসায় একটু ঝামেলা হওয়ায় রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। রাত্রে থাকার জন্য এমন একটা স্থান খুঁজছিলাম যেন বাড়ির মানুষ আমার খোঁজ না পায় আজ রাতে। তাই রাজুর বাড়ি যাওয়ার কথা আমার মনে আসলো। বলে রাখি, রাজু একদম একাই থাকতো ওদের বাড়িতে। ওর মা বাবা আর ছোট ভাই থাকতো ঢাকাতে জীবিকার তাগিদে। রাজুর বাড়ির বর্ণনা না দিলেই নয়। আমাদের গ্রামের নাম সত্যনগর। এখান থেকে ধানসিঁড়ি নদীর 2টি শাখা বয়ে গেছে। একটি ছোট শাখা নদী, তাই খাল, আর একটি মোটামুটি বড় নদী, তাই বড় খাল বলি আর কি আমরা। এই সত্যনগরে কিছু দোকান আছে, আমরা এখানেই আড্ডা দিতাম। সত্যনগরকে 2 ভাগে ভাগ করেছে ওই ছোট খাল। খালের ওপারেও কিছু দোকান আর স্কুল রয়েছে, আর এই খাল পার হওয়ার মাধ্যম হলো একটি ব্রিজ। ব্রিজের ওপারের গ্রামটির নাম আঙ্গারিয়া। রাজুর বাড়ি মূলত ওই আঙ্গারিয়া গ্রামেই। সত্যনগরের দোকানগুলোতে আমাদের গ্রাম, ওই আঙ্গারিয়া সহ আশেপাশের এলাকার মানুষেরাও আসতো। তার মানে হচ্ছে ওই সত্যনগরের দোকানে আমাদের গ্রাম এবং আশেপাশের মানুষরা তাদের প্রয়োজনে সবসময় বাজারঘাট করার জন্য সবসময় ভিড় জমাতো। এখানকার যে উপজেলার বাজার, থানা, হাসপাতাল, যেখানে যেতে চান না কেন, আঙ্গারিয়া বা পাশের বা দূরের যে গ্রাম আছে, সকলকে এই সত্যনগরের পথ হয়েই যেতে হবে। এবার ঘটনায় ফিরি। যে রাতে রাজুর বাড়ি যাব ভাবছি, তখন রাজুকে যখন আমি ফোনে জানাই, সে সাথে সাথে রাজি হয়ে যায়। রাজুর সাথে আমার যে খুব যে বেশি বন্ধুত্ব ছিল তা নয়,
খুব একটা ওঠা বসাও তার সাথে নাই, কিন্তু রাজু আমাকে ভালোই জানতো আর আমার সমস্যার কথা শুনেই আমাকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। বলে রাখি, রাজু একটু অন্যরকম মানুষ, ভয় ডর ওর মধ্যে বরাবরই কিছুটা কম আমাদের থেকে। ওর বাড়িতে যাওয়ার পথটা সম্পর্কে কিছুটা বলি। সত্যনগর ব্রিজের উপর দিয়ে আঙ্গারিয়া গ্রামের যে রাস্তা, ওই রাস্তা ধরে কিছু পথ হেঁটে যাওয়ার পর 3টা ছোট কালভার্ট পড়ে। এই কালভার্টের এক একটির দূরত্ব প্রায় 10 মিনিট পায়ে হাঁটার পথ। শেষ কালভার্টের পরে রাস্তা বাম দিকে একটি মাটির রাস্তা হয়ে চলে গেছে, মানে রাস্তার বাম পাশে একটি মাটির রাস্তা চলে গেছে। রাস্তায় ঢোকার পথে 2-3টা ঘর আছে। তারপর একদম সোজা প্রায় 1-2 কিলোমিটার রাস্তা একদম জনমানুষহীন। এক পাশে বড় খাল, অন্য পাশে ফসলি জমি। রাস্তাটিকে আমরা বেরির রাস্তা বলি। রাজুর বাড়ি আমরা দিনের বেলাতেও যেতে ভয় পেতাম, কিন্তু রাজু দিব্যি ওই রাস্তা দিয়ে দিনে রাতে একা একাই সাধারণত চলাচল করত। ওর বাড়িতে শুধু একটি ঘর। তারপর 10 মিনিট বেরির রাস্তা ধরে হাঁটলে শিকদার বাড়ি। আমি যে রাতে রাজুর সাথে ওর বাড়িতে আসছি, ওই দিন 2 বন্ধু কিছুক্ষণ কথা বলতে বলতে হঠাৎ আমি রাজুকে জিজ্ঞেস করি, আচ্ছা রাজু, তুই যে এখানে একা একা থাকিস, কখনো ভয় পাস না তুই? তো ঘটনা যেটা ঘটে, ও প্রথমে আমাকে বলতে চায়নি, কিন্তু কথায় কথায় ও যে কাহিনী আমায় বলল, তা ওর মুখে আর ওই সময়ে ওর যে এক্সপ্রেশন ছিল, তা আমি দেখার পর মনে মনে ভাবছিলাম কখন সকাল হবে আর আমি বাড়ি যাব। চলুন শুনে আসি সেই ঘটনাটি। আমি রাজুর মতো করেই বলার চেষ্টা করছি। আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা। সালটা সম্ভবত 2021-22 হবে। আব্বা আম্মা ছোট ভাই সবাই তখন বাড়িতে। বাবা একটু অসুস্থ। আমি প্রতিদিনের মতো সংসারের কিছু কাজ করার পর ওই দিন একটু বেশি কাজ করেছিলাম। আব্বা অসুস্থ, তার কাজগুলো আমি করতে করতে বেলা গড়িয়ে প্রায় তখন বিকেল। গরু ছাগলকে পানি খাইয়ে আমি বড় খালে গিয়ে গোসল সেরে আসলাম। তো ওই বড় খালটি আমার বাড়ির সামনে দিয়েই গেছে, আর ওর পেছনের দিকে ফসলি জমি, আর এই জমিকে আমরা কোলা বলি। তো গোসল করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আব্বা অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরে আমার নাওয়া খাওয়া এমনিতেই দেরি হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে মায়ের কাছ থেকে 50টি টাকা নিয়ে প্রত্যেকটি দিনের মতো সত্যনগর আসলাম। সন্ধ্যা থেকে রাত 9:30 অবধি বাজিতে ক্র্যামবোর্ড খেলেছি ইব্রাহিমের দোকানে। ইব্রাহিম হচ্ছে সত্যনগরের একজন চায়ের দোকানদার, যার বেশ কয়েকটি ক্র্যামবোর্ড ছিল। ওই ক্র্যামবোর্ডগুলো গেম হিসেবে ভাড়া দিত, আর আমরা অনেক সময় বাজিতে ওই ক্র্যামবোর্ডে গেম খেলতাম। তো ওই দিন আমার বেশ ভালোই টাকা আয় হয়েছিল। যখন খেলা শেষ করে বের হলাম তখন রাত প্রায় 10টা। শীতের রাত, তখনও সত্যনগরে লোকজন ছিল, আর আমি থাকি একলা, তাই মাঝে মাঝে আমাকে ঘুমের ওষুধ খেতে হয়। যেহেতু একা একা থাকি, একাকিত্ব বোধ করি, মা বাবা ভাই ঢাকায় থাকে। তো ওই দিন কিছু টাকা পাওয়ার পরে ভালোই লাগছিল, আর ওই রাত্রে আমি বাজার থেকে 2টি ঘুমের ওষুধ কিনে খেলাম। চিন্তা করলাম যে হেঁটে চলে যাই, বাড়িতে গিয়েই একদম টান টান হয়ে শুয়ে পড়বো, ঘুম দেব। আর কয়েকটা সিগারেট আর গ্যাস লাইট সাথে নিয়ে বাড়ির পথ ধরলাম। আমার কাছে সবসময় একটা গ্যাস লাইট থাকতো, কারণ রাত বিরেতে যাতায়াতের কথা মাথায় রেখেই সেফটির জন্য এটা আমি সাথে রাখি। আমি বাড়ি আসার সময় আঙ্গারিয়া গ্রামের কাউকে না পেয়ে একা একাই পথ শুরু করলাম। অন্যান্য দিনে কাউকে না কাউকে পেয়ে যেতাম, কিন্তু এবার আর কাউকে পাচ্ছিলাম না। 3 নম্বর কালভার্টে এসে সাধারণত অন্য লোকরা তারা তাদের বাড়ির দিকে চলে যেত, আর আমি বাকিটা পথ একাই সাধারণত যেতাম। আর ওই দিন তো কাউকেই পেলাম না।
আসলে তাতে আমার খুব একটা সমস্যাও হলো না, কারণ আমার তো বেশিরভাগ পথ একা একাই যেতে হবে। তবে কেউ সাথে থাকলে যতটুকু সময় হোক না কেন গল্প করার মতো একজন লোক পেয়ে যায় আর কি। তো ওই দিন কাউকে পেলাম না। যাই হোক, হাঁটা ধরলাম বাড়ির পথে। স্কুল পেরিয়ে, নূর হোসেনের ঘর পেরিয়ে প্রথম কালভার্ট, তারপর একটা বাগান। ওই বাগানকে স্থানীয়ভাবে মোল্লার বাগান বলে। লোকমুখে শোনা যায় এই বাগানটা নাকি ভালো না। যাই হোক, প্রথম কালভার্টটা এখানে সন্ধ্যার পার হওয়ার সময় এখানে দেখা যায় যে ছেলেপেলে বসে মোবাইল ফোন চালায়, স্মার্টফোন চালায়। কিন্তু ওই দিন বেশ রাত হয়ে যাওয়ার কারণে আর শীতের কারণে কাউকে দেখা আমি আসলে পাইনি। আমি প্রথম কালভার্ট পেরিয়ে যখন মোল্লার বাগানের সামনে দিয়ে রাস্তা ধরে হাঁটছি, তখনই মনে হলো বাতাস শুরু হয়েছে। রাস্তা দিয়ে শুধু এই বাগানের সামনের দিকটাই দেখা যায়, মানে রাস্তা থেকে শুধু বাগানের সামনের অংশটা দেখা যায়। আর রাস্তা ধরে 4 থেকে 5 মিনিট হাঁটলেই বাগানটা শেষ হয়ে যায়। বাগানটি লম্বায় মোটামুটি বড়, কিন্তু প্রস্থে কিন্তু বেশি না। যাই হোক, বাগান শেষ হতেই মনে হলো বাগানের মধ্যে ঝড়ো বাতাসটা যেন আমার সাথেই চলছে। মানে বাগান থেকে শুরু হওয়া সেই বাতাসটা আমার সাথে সাথেই যেন আসছে। অন্য কোথাও বাতাস নেই, শুধু আমার সাথে সাথেই যেন একখণ্ড বাতাস ভেসে চলছে। আমি প্রথম দিকে ভেবেছি ঘুমের ওষুধ খেয়েছি, তো তাই হয়তো এমন মনে হচ্ছে। আবার ভাবলাম এত কিছু দেখলাম, কিন্তু আজকে 2টো ঘুমের ওষুধে এত পাগল হয়ে গেলাম নাকি? এটাই ভাবছি আর একা একা হাসছি। তখন আমার মনে হয়নি যে এটা অতি প্রাকৃত কোনো কিছু হতে পারে, কারণ কত শত রাত এই পথ ধরে হেঁটেছি। এটা তো কোনো রাতই না, এর থেকেও বেশি রাতে এই রাস্তার দুধারে বড় খাল আর কোলার পাশে থাকা খেজুর গাছ থেকে রস পেরে নিয়ে কিন্তু খেয়েছি। কখনোই কোনো খারাপ কিছু সামনে পড়েনি, তাহলে ভয় কেন পাবো? এসব ভাবতে ভাবতে দ্বিতীয় কালভার্টের কাছে এসে গেছি। কালভার্টের উপরে উঠতেই হঠাৎ দেখলাম কালভার্টের উপর একটা ছায়া দাঁড়িয়ে আছে। বেশ মোটা সোটা ছায়াটা, একটা কালো মেঘের মতো আর কি। তো চাঁদের আলো ছিল, তাই ভালোই দেখতে পাচ্ছিলাম। ছায়ামূর্তিটি আমাকে বলল, কিরে, আমার চলাচলে তুই ব্যাঘাত ঘটালি? এখন যদি ধরে ঘেটিটা ভেঙে দেই, তাহলে কোন বাপে তোরে বাঁচাবে বলতো? তোর কি প্রাণের মায়া নাই? যখনই এই কথা আমি শুনলাম তখন ভয় কুঁকড়ে উঠলাম। বুঝতে পারলাম একটা বিপদে পড়ে গেছি। ছায়ামূর্তিটির প্রশ্নের উত্তর না দেয়া সে আবার জিজ্ঞেস করলো, কি এখন চুপ কইরা রইছ কে? বল, তোর প্রাণের ভয় নাই? তখন আমি নিজের অজান্তেই বলে ফেললাম, আচ্ছা, আমি এখানে যাচ্ছি আসতেছি, আপনার কি? সরকারি রাস্তা, কারো একলার রাস্তা না তো, আপনার বাপের রাস্তা। আর আপনি কে হে বাপু? আপনার চলার পথে আমি বাধা সৃষ্টি করলাম কিভাবে? আপনি কে? তখন ওই ছায়ামূর্তি কর্কশ গলায় বলল, ও তাই নাকি? আয় তাহলে দেখি তোর শরীরে কত তেল হইছে। এইটা বলতে দেরি হঠাৎ করে এক লাফে ওই জিনিসটা মনে হলো আকাশের দিকে উঠে গেল, আর ধরাম করে একটা শব্দ হলো আমার পেছন দিকে। এবং পেছন দিকে শব্দ হওয়ার পরে আমি ঘুরে তাকিয়ে দেখি আমার ঠিক পেছনে এসে ওই মূর্তিটা দাঁড়িয়েছে। মানে আকাশের দিকে লাফ দিয়ে আমার পেছনে এসে দাঁড়ালো, আর তখন আমাকে জড়িয়ে ধরে ফেললো এবং ধরে আমাকে আছাড় মেরে ডান পাশে থাকা ফসলি জমিতে ফেলে দিল। রাস্তার কালভার্ট থেকে ফসলি জমির উচ্চতা খুব বেশি ছিল তেমনটা না, আর মাটিটাও নরম ছিল, তাই বেশি ব্যথা পাইনি। উঠে দাঁড়ালাম, আবার ওই জিনিসটা এক লাফে সামনে আসলো এবং এসে হাসতে লাগলো। ফসলের জমিতে বসে একদম ভালোভাবে দেখতে পাচ্ছিলাম মূর্তিটাকে। দেখলাম হিন্দু ধর্মের যদি কেউ মারা যায় তখন তাদের পোড়ানোর জন্য আলাদা একজন লোক থাকে, সম্ভবত তাকে গোসাই বলে। ঠিক তেমনি একজন মানুষের মতো বেশভূষা, পরনে একটা ধুতি, খালি গা, পেটটা একটু বড়, সারা শরীরে বড় বড় লোম, মাথার চুলগুলো জট পাকানো, জটগুলো বেশ মোটা মোটা। ওই অবস্থায় আমাকে সে আবার ধরে ফেললো। তখন কোনো দিক না পেয়ে কি করব বুঝতে না পেরে আমিও চেষ্টা করলাম ওই মূর্তিটাকে ধরতে, কিন্তু তাকে তো ধরতে পারছিলাম না। আর কি যে দোয়া পড়ব
কি করব এগুলো আমার মাথায় আসছিল না। একসময় হঠাৎ করে মাথায় আসে যে আজান দিব কিনা, কিন্তু ভয়ে আতঙ্কে আজান যে কিভাবে দিব সে আজানের শব্দগুলো ভুলে গেছি। যাই হোক, যখন মূর্তিটাকে ধরার চেষ্টা করলাম তখন অনুভব করলাম যেন একটা পানির মধ্যে বা পানির একটা জারের মধ্যে হাত ঢুকিয়েছি। জোরে শক্তি ব্যবহার করলেই যেন ওই মূর্তিটা পানির মতো গলে যায়। পানি যেমন ধরা যায় কিন্তু চাপ দিলে হাতের ফাঁকা দিয়ে বের হয়ে যায়, ঠিক তেমন মূর্তিটাকে ধরলেই যেন পানির মতো হাতের আঙ্গুলের ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে সে ইচ্ছা মতো ধরতে পারছিল, মানে সে তার ইচ্ছা মতো আমাকে জাপটে ধরে আঘাত করতে পারছিল। যদি স্বাভাবিক অবস্থায়ও থাকতো তাহলে ওর গায়ের শক্তির সাথে আমি পারতাম না। অনেক শক্তি তার শরীরে। আমাকে বেশ কয়েকটি আছাড় মেরে একটু থেমে হাসতে হাসতে বলল, কি রাজু, শরীরের তেল কি মরছে? এই কথা বলে আমাকে ধরে টানতে টানতে আবার রাস্তায় উঠালো আর বলল, এইবার তোকে খালের পানিতে চুবাবো। রাস্তায় উঠাতে উঠাতে আমাকে অনেক জোরে একটা ঠেলা দিল খালের পাশের রাস্তার দিকে, এবং রাস্তার পাশে থাকা খেজুর গাছের সাথে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। বলে রাখি, রাস্তা থেকে খালের আগে বেশ কিছু জায়গা খালি ছিল যেখানে গাছ কেটে গাছ ব্যবসায়ীরা ফেলে রাখতো। দ্বিতীয় কালভার্ট আর তৃতীয় কালভার্টের দূরত্ব কিন্তু তেমন না, কিন্তু দ্বিতীয় কালভার্টের পর একটা বাগান ছিল যেখানে দিনের বেলা অন্ধকার থাকতো। আর ওই বাগানের পর ছোট একটা বের রয়েছে, ওই বেরের ওপাশেই আমার বাড়ির রাস্তা। যাই হোক, ওই ছায়ামূর্তির সাথে আমার 5 থেকে 7 মিনিট ধস্তাধস্তি হয়েছে সব মিলিয়ে। কিন্তু তার মধ্যে ভয় আর আতঙ্কের কারণে আমার মনেও ছিল না যে আমার কাছে একটি গ্যাস লাইট আছে। আল্লাহর রহমতে যখন আমার শরীরে কিছুটা শক্তি ছিল তখনও, আর আমার মূল শক্তি প্রায় শেষ, আমার কথা বলার মতো অবস্থা তখন ছিল না, তখন মনে পড়ে যায় গ্যাস লাইটের কথা। পকেটে হাত দিতেই দেখি হ্যাঁ আছে গ্যাস লাইটটি। সাথে সাথে বের করে পাওয়ার বাড়িয়ে ওর সামনে জ্বালিয়ে দিলাম। জ্বালাতেই ওই মূর্তিটা চি চি করে এমন একটা চিৎকার করলো, এবং চিৎকার করে আমাকে ছেড়ে দিয়ে বড় খালের ওই দিকটাকে ব্যাঙের মতো লাফ দিয়ে, ঠিক ব্যাঙও বলা ঠিক হবে না, ক্যাঙ্গারুর মতো লাফ দিয়ে ওই বড় খালটির ওপারে চলে গেল। বিশাল বড় বড় লাফ, ঠিক যেমন ক্যাঙ্গারু লাফ দেয়। আমি চাঁদের আলোতে তখন ওই মূর্তিটাকে দেখতেছিলাম, আর আমার মধ্যে তখন এক অন্যরকম শক্তি অনুভব করলাম। ওই শক্তির কথা আমি বলে বুঝাতে পারবো না। আর তখন আমি চিৎকার করে ওই মূর্তিটাকে বললাম, কিরে আয় আয়, কাছে আয়, আমার শরীরে তো তেল এখনো আছে, তোর তেল আছে তো, আয় কাছে আয়। তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার মাঝেই ছিলাম না, মন চাচ্ছিল ওর মতো লাফিয়ে লাফিয়ে ওর কাছে যাই এবং ওকে ধরে আমি আশ্রাই। তখন এরকম রাগ হচ্ছিল আমার। তখনও ওই মূর্তিটা কিন্তু খালের ওপারে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে এক নজরে। আমার জামা কাপড় তো কাদা মাটি ধুলা একদম একাকার, এগুলা লেগে শীতের মধ্যেও আমি সমানে ঘামছি। এক মুহূর্তে স্বাভাবিক হলাম, তখনও মূর্তিটাকে দেখছিলাম, আর সেই মূর্তিটা আমায় বলল, ভাগ্য ভালো রে রাজু, যদি আবার কোনোদিন আমার সামনে পড়িস জান নিয়ে কিন্তু যেতে পারবি না, ওয়াদা করলাম তোকে আমি জীবিত থাকতে দিব না। আজকে একটা অন্য কাজে আসি তাই ছেড়ে দিলাম, কিন্তু তোরা সাবধান করে দিলাম, মনে রাখিস। এই কথা বলে সে মনে হলো বাতাসের সাথে মিশে গেল হঠাৎ করে। চাঁদের আলোতে দেখা যাচ্ছিল তাকে, আমি তো দেখছিলাম একটু আগেও, কিন্তু মুহূর্তের মধ্যে সে বাতাসের সাথে মিশে গেল। আমি এক দৌড় দিয়ে ওই তৃতীয় কালভার্টের কাছে, মানে কাছ দিয়ে আমাদের বাড়ির রাস্তা না ধরে যে বাগানটির কথা বললাম সেটার মধ্যে দিনের বেলা অন্ধকার থাকে, আমার আসলে মাথা কাজ করছিল, তার মধ্যে দিয়েই দৌড়াতে লাগলাম। গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই, আবার উঠে দাঁড়াই। ওই ছোট বেডটা লাফিয়ে বেরির রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আমার বাড়ির সামনে এসে মা বলে চিৎকার দিয়ে দরজার উপর গিয়ে পড়লাম। আমাদের দরজাটা তেমন শক্ত নয়, দড়ি দিয়ে বেঁধে রাখি আর কি। আর এমন জোরে দরজার উপর গিয়ে আমি পড়ি যে দরজা ভেঙে ঘরের মধ্যে গিয়ে পড়ি এবং আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার কিছু মনে নাই। পরের দিন দুপুরে হুঁশ ফিরল, দেখি মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার শরীরে জ্বর আর সারা শরীরে ব্যথা। আমাকে ঘিরে আমার পাশে আমার বাবা, ভাই ও আরও কিছু মানুষ। এর মধ্যে 2জন হুজুর ছিল যাকে আমি চিনতাম।
ওনাদের একজনের নাম আইয়ুব আলী হুজুর, অন্যজনের নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু সেও আমাদের খুব পরিচিত মানুষ। তো যাই হোক, ওনাদের মধ্যে একজন আমার জ্ঞান আসতে দেখে হাসি দিয়ে বলল, কিরে রাজু, দেখা হয়েছিল কার সাথে? তোর ভাগ্যটা ভালো রে, ওইটা যে দুষ্টু আর বদমাস, তুই যে খুব সহজে ছাড়া পাসনি তা তো তোকে দেখলেই বোঝা যাচ্ছে। কি হয়েছিল রে? আমি তখনও কিছু বলতে পারি নাই, একটু সুস্থ হয়ে ওনাদের জানাই সব কিছু। আর তখন হুজুর বলেন, চিন্তা করিস না, ওইটা যে খুব খারাপ একটা জিনিস তাও না, কিন্তু ভালো জিনিস না। ও তোর উপর আসর করে নাই, আর তোকে ভয় দেখানোর ইচ্ছাই ও আসলে ছিল না। ওইটা একটা মোটামুটি দুষ্টু প্রকৃতির জিন, সে বছরে একবার কোনো কাজের জন্য ওই পথটা ব্যবহার করে। আর এটা ঠিক যে ও খুবই বদরাগী একটা জিন। এখন বছরে একবার যেহেতু ও ওই পথটা ব্যবহার করে, আর ওই সময় যদি কেউ সামনে পড়ে যায় ও খুব রাগ করে, আর তখন তাকে ক্ষতি করার চেষ্টা করে। তো এত সময় থাকতে তুই ওর চলাচলের সময় ওর পথে বাধা হয়েছিস, এই কারণে ও খুব রাগ করে। আর তুই যখন ওর সাথে রাগ করে কথা বলেছিস, বেয়াদবি করেছিস, এই জন্য ও ওইটা তার খুব মাইন্ডে লেগেছে, যার কারণেই ও তোর উপর ক্ষিপ্ত হয়েছে এবং তোকে শাস্তি দিয়েছে। আর তুই যদি ওই সময়ে আল্লাহর রহমতে আগুন না জ্বালাতি, তখন হয়তো বা ওর আগের মাথায় তোকে মেরেই ফেলতো। যাই হোক, ও ওর কাজে চলে গেছে, তাই ও তোর উপর কোনো আসর করে নাই, কিন্তু সাবধান করে দিছে। আমরা তোকে গোসল করিয়ে ঝাড়ফুঁক করে দিচ্ছি, তুই সুস্থ হয়ে যাবি দাদা ভাই আল্লাহর রহমতে। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা যেটি ওই রাজু আমাদের লিসেনার হাসান জাহিদুর রহমান পিয়াল ভাইকে ওই রাতে বলেছিলেন। তো এই যে জিনটি যে বছরে একবার একটি পথ ব্যবহার করত, এবং ওই পথ ব্যবহার করে সে যখন চলতো, তখন যদি কেউ ওই পথের মাঝে চলে আসতো, তখন কিন্তু তার বিপদ অনিবার্য, সে খুব ক্ষিপ্ত হয়ে যেত। আর এমনই সময় ওই রাজু ওই পথে পড়ে গিয়েছিল। আর রাজু আসলে প্রথম দিকে বুঝতে পারেনি ওই জিনিসটা কি, মনে করছে স্বাভাবিক মানুষ। আর সরকারি রাস্তা দিয়ে চলাচল করার সময় কোনো স্বাভাবিক মানুষ যদি বলে যে তুই আমার চলার পথে বাধা হয়েছিস কেন, আমরা স্বাভাবিকভাবে তো বলতেই পারি যে এটা সরকারি রাস্তা, এটা তো আপনার নিজের রাস্তা না, তাহলে আমি চলাচল করব, আপনি বাধা দেয়ার কে? রাজু আসলে ওইরকমটাই বলেছিল, কিন্তু রাজু তো তখনও বুঝতে পারেনি এটা একটা ভয়ানক জিনিস, এবং যখন বুঝতে পেরেছে তখন তো অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, রাজু এমনিতেই সাহসী মানুষ ছিল, যার কারণে আল্লাহর অশেষ রহমতে সে ওই যাত্রায় রক্ষা পেয়েছিল। তো আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম সুমন, আর আমি কিশোরগঞ্জে থাকি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা। ঘটনাটি যার সাথে ঘটে সে আমাদের এলাকায় একসময় থাকতো। তার কাছ থেকেই ঘটনাটি আমি শুনেছিলাম। তার নাম জামাল। আমি বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। ঠিক সেভাবে ঘটনাটি বলি যেভাবে আমি জামালের কাছ থেকে শুনেছিলাম। তবে লেখালেখির মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। বলছেন জামাল। আমার নাম জামাল। 3 বছর ধরে এই ঢাকা শহরে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে আছি। এই 3 বছরে কম দেখিনি। মানুষের কান্না, হাহাকার, শেষ নিঃশ্বাস, এসব আমার নিত্যদিনের সঙ্গী। কত লাশ কাঁধে নিয়েছি, কত মুমূর্ষু রোগীকে হাসপাতালের গেটে পৌঁছে দিয়েছি, তারই হত্যা নেই। রাত বেরাতে শহরের ফাঁকা রাস্তা কিংবা গ্রামের আঁকাবাঁকা পথে চলতে গিয়ে ছোটখাটো ভুতুরে ঘটনার মুখোমুখি হয়েছি বটে। কখনো মনে হয়েছে ফাঁকা রাস্তায় কেউ যেন গাড়ির সাথে দৌড়াচ্ছে, কখনো আবার গাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনেছি, কিন্তু ওগুলোকে হয়তো রাতের ক্লান্তি বা মনের ভুল বলে উড়িয়ে দিয়েছি। তবে 2003 সালের সেই রাতটা ছিল ভিন্ন। সেই রাতে আমার সাথে যা ঘটেছিল তা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। সেদিন ছিল অক্টোবরের মাঝামাঝি এক সন্ধ্যা। শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। 2 দিন ধরে কাজে যায়নি। মালিককে বলে কয়ে ছুটি নিয়েছিলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবনে ছুটি পাওয়াটা অনেকটা বিলাসিতার মতো। কখন কোন জরুরি ডাক চলে আসে তার কোনো ঠিক নেই। শরীরটা এতটাই দুর্বল ছিল
যে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে আমার ভাঙা নোকিয়া ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মালিকের নম্বর ভাসতেই বুঝলাম ছুটি আর কপালে নেই। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মালিকের কর্কশ গলা ভেসে এলো, জামাল কই তুই? একটা কাজ আছে, ঢাকা মেডিকেলে চলে আয়, একটা লাশ কিশোরগঞ্জে নিয়ে যেতে হবে। আমি দুর্বল গলায় বললাম, ওস্তাদ শরীরটা যে ভালো না, জ্বর। আমার কথা শেষ হওয়ার আগেই তিনি ধমকে উঠলেন, আরে রাখ তোর জ্বর, এমার্জেন্সি না, আস্তে ধীরে গেলেই হবে। মেয়ে মানুষের লাশ বেশিক্ষণ রাখা যাবে না, পরিবারের লোকজন খুব অনুরোধ করছে, যা দেরি করিস না। মালিকের কথা অমান্য করার সাহস আমার ছিল না। পেটের দায় বড় দায়। অসুস্থ শরীর নিয়েই বিছানা ছেড়ে উঠলাম। একটা পুরনো জ্যাকেট গায়ে চড়িয়ে অ্যাম্বুলেন্সের চাবিটা হাতে নিলাম। গ্যারেজ থেকে অ্যাম্বুলেন্সটা বের করে যখন রাস্তায় নামলাম, তখন চারপাশটা কেমন যেন অদ্ভুত লাগছিল। জ্বরের ঘোরে হয়তোবা ঢাকার চিরচেনা কোলাহল, গাড়ির হর্ন, মানুষের চেঁচামেচি সবকিছু কেমন যেন ভৌতিক আর অচেনা মনে হচ্ছিল। শরীরটা বারবার জানান দিচ্ছিল যে আমার বিশ্রাম দরকার, কিন্তু উপায় ছিল না। ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে অ্যাম্বুলেন্স পার্ক করতে করতে প্রায় 8টা বেজে গেল। রাস্তাঘাটের জ্যাম ঠেলে আসতে বেশ সময় লেগেছে। গাড়ি থেকে নামতেই নাকে এসে লাগলো মর্গের সেই পরিচিত গন্ধটা, ডেটল, ফিনাইল আর পচনের এক মিশ্র গন্ধ। এই গন্ধে আমি অভ্যস্ত, কিন্তু সেদিন কেন যেন গা গলিয়ে উঠছিল। মর্গের সামনে কয়েকজন লোক জড়ো হয়েছিল। তাদের মধ্যে থেকে জিন্সের প্যান্ট আর শার্ট পরা একটা যুবক আমার দিকে এগিয়ে এলো। বয়স 22-23-এর বেশি হবে না। চোখ দুটো ফোলা, দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। ছেলেটি আমার কাছে এসে বলল, আপনি কি অ্যাম্বুলেন্সের ড্রাইভার? আমি মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিলাম। ছেলেটি জানালো লাশটি তার বোনের, নাম শান্তা। সমস্ত কাগজপত্র তৈরি করতে আরো ঘন্টাখানেক লাগবে। সে আমাকে অপেক্ষা করতে বলল। আমি আর কি করব, কাছাকাছি একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। 1 কাপ গরম চা আর একটা সস্তা সিগারেট ধরিয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। চায়ের ধোয়ার সাথে সিগারেটের ধোয়া মিশে গিয়ে এক অদ্ভুত নকশা তৈরি করছিল। আমি ভাবছিলাম মেয়েটার কথা, কি হয়েছিল মেয়েটার, এত অল্প বয়সে কেন চলে যেতে হলো। এসব ভাবতে ভাবতেই সময় কেটে যাচ্ছিল। ঘণ্টাখানেক পর ছেলেটা আমাকে ডাকতে এলো, জানালো সব কাগজপত্র প্রস্তুত। আমি চায়ের দাম মিটিয়ে ওর সাথে মর্গের ভেতরে গেলাম। ভেতরে ঢোকার পর আমার অসুস্থ শরীরটা যেন আরো কাহিল হয়ে পড়ল। একজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে করে সাদা কাপড়ে মোড়ানো লাশটা নিয়ে এলো। আমি ছেলেটার সাথে মিলে লাশটা অ্যাম্বুলেন্সে তোলার জন্য ধরলাম। আর ঠিক তখনই আমার প্রথম ধাক্কাটা লাগলো। লাশটা স্পর্শ করার সাথে সাথেই আমি চমকে উঠলাম। মৃত মানুষের শরীর যেমন বরফের মতো ঠান্ডা থাকে, এই শরীরটা তেমন ছিল না, বরং কেমন যেন একটা স্বাভাবিক উষ্ণতা ছিল, যেন একজন জীবিত মানুষ ঘুমিয়ে আছে। আমার জ্বরগ্রস্ত মস্তিষ্কে ব্যাপারটা খটকা তৈরি করলো। আমি অবাক হয়ে ছেলেটার দিকে তাকালাম। সে হয়তো আমার চোখের ভাষা বুঝতে পারেনি, কিংবা বোনের শোকে এতটাই মুহ্যমান ছিল যে অন্য কিছু খেয়াল করার মতো অবস্থায় ছিল না। আমি নিজেকে সামলে নিলাম। ভাবলাম হয়তো পোস্টমর্টেমের কারণে বা অন্য কোনো রসায়নিকের কারণে শরীরটা এমন গরম লাগছে। তাছাড়া মৃত্যুর অনেকক্ষণ পরেও নাকি শরীরে সামান্য উষ্ণতা থাকতে পারে। এসব ভেবে মনকে প্রবোধ দিলাম। লাশটা সাবধানে অ্যাম্বুলেন্সের পেছনের অংশে স্ট্রেচারে শুয়ে দিলাম। লাশটা রাখার সময় অসাবধানতাবশত মাথার কাছের কাপড়ের অংশটা কিছুটা সরে গিয়েছিল। আমি এক পলকের জন্য মেয়েটার মুখটা দেখতে পেলাম। ফর্সা, মায়াবী একটা মুখ, কিন্তু জ্বরের কারণেই হোক বা অন্য কোনো কারণে মুখটা কেমন যেন ফ্যাকাশে আর অস্বাভাবিক লাগছিল। আমি তাড়াতাড়ি কাপড়টা আবার ঠিক করে ঢেকে দিলাম। ছেলেটা, যার নাম পরে জেনেছিলাম রনি, সে আমাকে জানালো যে সে আর তার চাচা একটা প্রাইভেট কারে করে আমাদের অ্যাম্বুলেন্সের পেছন পেছন আসবে। আমি মাথা নাড়লাম। আমার সাথে আর কেউ ছিল না, কোনো সহকারীও ছিল না। এই দীর্ঘ রাস্তা আমাকে একাই যেতে হবে। রনি আমাকে কিছু টাকা অগ্রিম দিল। আমি টাকাটা পকেটে রেখে ড্রাইভিং সিটে এসে বসলাম। ইঞ্জিন চালু করার আগে একবার আয়নায় পেছনের দিকে তাকালাম। সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটা শুয়ে আছে। আমার মনে আবার সেই খটকাটা ফিরে এলো। শরীরটা কেন এত গরম ছিল? এটা কি শুধুই আমার মনের ভুল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু উত্তর জানা ছিল না। আমি কপালে হাত দিয়ে দেখলাম জ্বরটা মনে হয় আরো বেড়েছে। কপালে জমে থাকা ঘাম মুছে বিসমিল্লাহ বলে আমি স্টিয়ারিংয়ে হাত রাখলাম। অ্যাম্বুলেন্সের চাকা ঘুরতে শুরু করলো কিশোরগঞ্জের পথে, এক ভয়ঙ্কর আর অমীমাংসিত রাতের দিকে। আমি তখনও জানতাম না এই যাত্রা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে চলেছে। অ্যাম্বুলেন্সটা ঢাকার রাস্তা ছেড়ে হাইওয়েতে উঠল। রাতের হাইওয়ে দিনের থেকে অনেকটাই আলাদা। চারপাশটা অন্ধকার, শুধু গাড়ির হেডলাইটের আলো আর রাস্তার ধারের নিয়ন সাইনবোর্ডগুলোই যা একটু সঙ্গ দেয়।
আমার শরীরটা তখনও কাঁপছিল। জ্বরের প্রকোপটা বাড়ছে নাকি অজানা কোনো ভয়ে তা ঠিক বুঝতে পারছিলাম না। আমি রেডিওটা চালিয়ে দিলাম, যদি গানের শব্দে মনের ভয় কিছুটা কাটে, কিন্তু কোনো কিছুতেই যেন স্বস্তি পাচ্ছিলাম না। বারবার আমার আয়নায় চোখ চলে যাচ্ছিল পেছনের দিকে, যেখানে সাদা কাপড়ে মোড়ানো শান্তার লাশটা রাখা ছিল। গাড়ি চালাতে চালাতে আমি ভাবছিলাম সে অদ্ভুত উষ্ণতার কথা। 3 বছরের ক্যারিয়ারে আমি শত শত লাশ বহন করেছি, কিন্তু এমন অভিজ্ঞতা আমার কখনো হয়নি। মৃতদেহ মানেই তো হিমশীতল একটা বস্তু, কিন্তু শান্তার শরীরটা ছিল ব্যতিক্রম। আমি মনকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা আমার জ্বরের প্রভাব। জ্বরের ঘোরে মানুষ কত কী তো দেখে, কত কী তো অনুভব করে। হয়তো এটাও তেমনই কিছু। গাড়ি তখন মাঝারি গতিতে চলছিল। যেহেতু কোনো ইমার্জেন্সি ছিল না, তাই আমি তাড়াহুড়ো করছিলাম না। আনুমানিক 15-20 মিনিট পার হয়েছে। আমি এক মনে ড্রাইভ করছিলাম, বাইরের অন্ধকার চোখ রেখে। হঠাৎ করেই আমার মনে হলো গাড়ির ভেতরে কেউ একজন আছে। একটা শীতল স্রোত আমার সিট দ্বারা বেয়ে নেমে গেল। আমি চমকে উঠে পাশের সিটের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আমার পাশের ড্রাইভিং সিটে বসে আছে একটা মেয়ে, পরনে সেই সাদা কাফনের কাপড়। এলোমেলো চুলগুলো মুখের উপর এসে পড়েছে, যার কারণে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু গায়ের ফ্যাকাশে রং আর অবয়বটা চিনতে আমার এক মুহূর্ত দেরি হলো না। এটা শান্তা, সেই মেয়ে যাকে কিছুক্ষণ আগে আমি মৃত অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলেছি। সে স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তার মধ্যে কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই, যেন একটা পাথরের মূর্তি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমার হাত পা ভয়ে অবশ হয়ে আসছিল, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি স্বপ্ন দেখছি? জ্বরের ঘোরে কি আমি ভুল দেখছি? আমি চোখ বন্ধ করে আবার খুললাম। না, কোনো ভুল নয়। সে এখনো বসে আছে, একই রকম স্থির, একই রকম ভয়ঙ্কর। আমার মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করার ক্ষমতা আমার ছিল না। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমার পা শক্তি দিয়ে ব্রেকের ওপর চেপে বসলো। প্রচণ্ড গতিতে ব্রেক কষার কারণে বিকট একটা শব্দ হলো। গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি স্টিয়ারিংয়ের সাথে সজোরে ধাক্কা খেলাম। কপালে তীব্র একটা ব্যথা অনুভব করলাম। গরম চটচটে কিছু একটা আমার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমি হাত দিয়ে দেখলাম রক্ত। কিন্তু সেই মুহূর্তে আমার শারীরিক যন্ত্রণার চেয়েও মানসিক ভয়টা ছিল সহস্রগুণ বেশি। আমি পাগলের মতো আবার পাশের সিটের দিকে তাকালাম। সেখানে কেউ নেই, সিটটা একদম ফাঁকা। হঠাৎ করে পেছনের দিক থেকে প্রচণ্ড একটা ধাক্কা খেলাম। একটা প্রাইভেট কার আমার অ্যাম্বুলেন্সের পেছনে সজোরে আঘাত করেছে। আমি গাড়ি থামানোর সাথে সাথেই পেছনের গাড়িটা নিয়ন্ত্রণ রাখতে পারেনি। প্রাইভেট কারের ড্রাইভার রাগে গালিগালাজ করতে করতে বেরিয়ে এলো। আমার মাথা থেকে তখনও রক্ত ঝরছে। এর মধ্যেই কাছেই টহলরত পুলিশের গাড়ি থেকে 2জন পুলিশ ছুটে এলো। প্রাইভেট কারের ড্রাইভার চিৎকার করে বলছিল, ওই মিয়া, চোখে দেখেন না হাইওয়ের মাঝখানে এইভাবে কেউ ব্রেক করে? মরার শখ হয়েছে নাকি? পুলিশ এসে আমাকে জেরা শুরু করলো, কি হয়েছে, হঠাৎ করে এভাবে গাড়ি থামালেন কেন? অ্যাক্সিডেন্ট করার ধান্দা। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি যদি সত্যিটা বলি যে আমার পাশে একটা মৃত মেয়ে বসেছিল, তাহলে ওরা আমাকে পাগল ভাববে, হয়তো মারধর করে থানায় নিয়ে যাবে। পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাকে মিথ্যা বলতেই হতো। আমার মাথা ঘুরছিল, কপাল বেয়ে পড়া রক্ত, চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি একটা লাশ নিয়ে যাচ্ছিলাম, শরীরটা ভালো না, খুব জ্বর। হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়েছিল, তাই নিয়ন্ত্রণ রাখতে পারিনি। মাফ করে দিন স্যার। আমার কপালে রক্ত আর অ্যাম্বুলেন্সের গায়ে লেখা লাশবাহী শব্দটা দেখে হয়তো তাদের দয়া হলো। প্রাইভেট কারের ড্রাইভারও কিছুটা শান্ত হলো। পুলিশ আমাকে ধমক দিয়ে বলল, শরীর খারাপ থাকলে গাড়ি নিয়ে বের হয়েছেন কেন? নিজের জীবন তো ঝুঁকিতে ফেলেছেনই, অন্যদেরও ফেলছেন। সামনে থেকে সাবধান, আর যদি এমন দেখি তাহলে কিন্তু আর ছাড়াছাড়ি হবে না। আমি মাথা নেড়ে তাদের কথায় সায় দিলাম। প্রাইভেট কারের ড্রাইভারও আর বেশি কিছু বলল না, নিজের গাড়ির ক্ষয়ক্ষতি দেখতে চলে গেল। ততক্ষণে রনি আর তার চাচার গাড়িও আমাদের পেছনে এসে থেমেছে। তারা দৌড়ে আমার কাছে এলো। রনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, জামাল ভাই, কি হয়েছে? আপনার মাথা দিয়ে তো রক্ত পড়ছে, গাড়ি থামালেন কেন? আমি তাদের দিকে তাকালাম। আমার খুব ইচ্ছে করছিল সব সত্যি কথা বলে দেই, কিন্তু বলতে পারলাম না। ভয়, লজ্জা আর অবিশ্বাস্য এক অভিজ্ঞতার ভারে আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল। আমি শুধু বললাম, কিছু না ভাই, শরীরটা ভালো লাগছিল না, তাই মাথাটা ঘুরে গিয়েছিল, তেমন কিছু হয়নি। তারা আমাকে প্রাথমিক চিকিৎসা দিতে চাইল, কিন্তু আমি মানা করলাম। একটা রুমাল দিয়ে কপালের ক্ষতটা চেপে ধরলাম। পুলিশ আর প্রাইভেট কারের ড্রাইভার চলে যাওয়ার পর রনি আমাকে বলল, সাবধানে চালাতে। আমি তাদের আশ্বস্ত করলাম, কিন্তু আমার ভেতরটা ভয়ে কুঁকড়ে গিয়েছিল।
আমি আর এক মুহূর্তের জন্য ওই অ্যাম্বুলেন্সে উঠতে চাইছিলাম না। আমার মনে হচ্ছিল ওই ফাঁকা সিটটাতে এখনো কেউ বসে আছে, অদৃশ্য কেউ, কিন্তু আমাকে যেতেই হবে। এই দায়িত্ব আমি এড়াতে পারি না। আমি ভয়ে ভয়ে আবার ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। আমার হাত পা তখনও ঠক ঠক করে কাঁপছিল। আমি আয়নায় পেছনের দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না। চোখ বন্ধ করে আল্লাহর নাম নিলাম, মনে মনে দোয়া পড়তে শুরু করলাম। তারপর কাঁপা কাঁপা হাতে আবার স্টার্ট দিলাম। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো, কিন্তু আমার প্রতিটি স্নায়ু, প্রতিটি কোষ জানান দিচ্ছিল এই রাত এখনো শেষ হয়নি। আসল ভয়ঙ্কর অভিজ্ঞতার হয়তো কেবল শুরু হলো। আমার চোখ বারবার পাশের খালি সিটটার দিকে চলে যাচ্ছিল। এই বুঝি সেই ভয়ঙ্কর অবয়বটা আবার ফিরে আসে। মাথা ফেটে যাওয়ার যন্ত্রণাটা ধীরে ধীরে বাড়ছিল। কপালে চেপে ধরে রাখা রুমালটা ভিজে জবজবে হয়ে গেছে, কিন্তু শারীরিক যন্ত্রণাকে ছাপিয়ে উঠছিল আমার মানসিক আতঙ্ক। আমি স্টিয়ারিং ধরে বসেছিলাম ঠিকই, কিন্তু আমার সমস্ত মনোযোগ পড়েছিল গাড়ির ভেতরে। আমার চোখ দুটো বারবার পাশের খালি সিটটা আর রিয়ার ভিউ মিররের দিকে চলে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি আবার সেই ছায়ামূর্তিটাকে দেখতে পাবো। প্রথমবার ওই অবয়বটা দেখার পর আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওটা হয়তো আমার মনের ভুল ছিল। জ্বরের ঘরে আমি হয়তো এমন কিছু দেখেছি যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছিল না। কারণ যা আমি দেখেছিলাম তা এতটাই জীবন্ত আর স্পষ্ট ছিল যে তাকে মনের ভুল বলে উড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন কোনো এক অজানা বিপদের দিকে আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশের অন্ধকার যেন আরো ঘনীভূত হচ্ছিল। গাড়ির হেডলাইটের আলো যতটুকু রাস্তাকে আলোকিত করছিল, তার বাইরে যেন জমাট বাঁধা অন্ধকারের রাজত্ব। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম, এই বিপদ থেকে তিনি ছাড়া আর কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। গাড়ি চলছিল নিজের গতিতে। প্রায় 10 মিনিট পার হয়ে গেছে। আমি কিছুটা ধাতস্থ হওয়ার চেষ্টা করছিলাম। ভাবছিলাম আর হয়তো তেমন কিছু ঘটবে না, হয়তো সত্যিই ওটা আমার বিভ্রম ছিল। ঠিক সেই মুহূর্তে আমি শব্দটা শুনলাম, ঠক ঠক ঠক। 3টা স্পষ্ট টোকার শব্দ। শব্দটা আসছিল অ্যাম্বুলেন্সের পেছন থেকে, ঠিক যেখানটায় শান্তার লাশটা রাখা আছে। শব্দটা এমন যেন কেউ ভেতর থেকে দরজায় বা দেয়ালে টোকা দিয়ে আমাকে কিছু বোঝাতে চাইছে, নিজের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথমবার শব্দটা শুনে আমি চমকে উঠলাম। ভাবলাম হয়তো রাস্তার ঝাঁকুনিতে ভেতরের কোনো জিনিস নড়ে উঠেছে, বা বাইরের কোনো গাছের ডাল হয়তো গাড়ির গায়ে লেগেছে। আমি মনকে আবার প্রবোধ দিলাম, নিজেকে বললাম ভয় পেলে চলবে না, এসব কিছু না। কিন্তু আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছিল। আমি কান খাড়া করে রাখলাম। কয়েক মিনিট নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। আমি ভাবলাম যাক, তাহলে সত্যি ওটা কিছু ছিল না। কিন্তু আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছিল। আমি কান খাড়া করে রাখলাম। কয়েক মিনিট নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। আমি ভাবলাম যাক, তাহলে সত্যি ওটা কিছু ছিল না। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করলাম, কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু পরেই আবার সেই শব্দটা ভেসে এলো, ঠক ঠক ঠক। এবার শব্দটা আগের বারের চেয়ে অনেক বেশি জোরালো এবং স্পষ্ট। এবার আর কোনোভাবেই একে মনের ভুল বা অন্য কিছু বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। এটা কোনো স্বাভাবিক শব্দ নয়। গাড়ির ভেতরে মৃতদেহ ছাড়া আর কিছুই নেই। তাহলে কে টোকা দিচ্ছে? আমার সারা শরীর দিয়ে যেন ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি একা নই। এই গাড়িতে আমার সাথে আরো কেউ আছে, এমন কেউ যাকে চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। আমার গলা শুকিয়ে আসছিল। আমি পানি খাওয়ার জন্য বোতলের দিকে হাত বাড়াতে গিয়েও পারলাম না। আমার হাত দুটো কাঁপছিল। আমি ভয়ে ভয়ে রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম, কিন্তু পেছনের অংশটা অন্ধকার থাকায় কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। কয়েক মুহূর্ত পর তৃতীয়বারের মতো শব্দটা এলো, কিন্তু এবার শব্দটা টোকার মতো ছিল না। মনে হলো কোনো ভারী বস্তু দিয়ে কেউ সজোরে অ্যাম্বুলেন্সের ভেতরের দেয়ালে আঘাত করছে, ধাম ধাম। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে যা ঘটছে তা আমার মনের ভুল নয়, বরং কঠিন বাস্তবতা। আমার শরীর ভয়ে জমে গিয়েছিল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। গাড়ি থামিয়ে দেব নাকি না দেখে সোজা চালাতে থাকবো? যদি গাড়ি থামাই তারপর কি হবে? এই অজানা ভয় আমাকে গ্রাস করে ফেলেছিল। আমার মনে হলো আমাকে একবার দেখতেই হবে। ভেতরে কি হচ্ছে তা না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না। ড্রাইভারের কেবিন আর পেছনের লাশ রাখার অংশের মাঝে একটা ছোট কাচের জানালা বা ক্যাবিনেট ছিল। সাধারণত ওটা পর্দা দিয়ে ঢাকা থাকে, কিন্তু আমি পর্দাটা আগে সরিয়ে রেখেছিলাম। আমি কাঁপা কাঁপা হাতে স্টিয়ারিং ধরে এক মুহূর্তের জন্য সাহস সঞ্চয় করে সেই ছোট জানালা দিয়ে ভেতরের দিকে তাকালাম। আর যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। আমি দেখলাম
শান্তার লাশটা আর স্ট্রেচারের ওপর শুয়ে নেই, তার গায়ের কাফনের কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে। সে স্ট্রেচারের ওপর বসে আছে, পরনে একটা সাদা জামা, তার মাথাটা একদিকে কাত হয়ে আছে আর চুলগুলো মুখের ওপর এমনভাবে ছড়িয়ে আছে যে তার মুখটা দেখা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বসার ভঙ্গিটা, খুব অস্বাভাবিক। আমি এক পলক মাত্র দৃশ্যটা দেখেছিলাম, আর এক মুহূর্ত সেখানে তাকিয়ে থাকার সাহস আমার হলো না। আমি চিৎকার করে মুখ ফিরিয়ে নিলাম। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবে। আমার সারা শরীর ঘামে ভেজে গিয়েছিল। আমি আর স্টিয়ারিং ধরে রাখতে পারছিলাম না। গাড়িটা রাস্তা থেকে এদিক ওদিক চলে যাচ্ছিল। আমি কোনো মতে গাড়িটাকে নিয়ন্ত্রণে আনলাম। আমার চোখের সামনে তখনও সেই ভয়ঙ্কর দৃশ্যটা ভাসছিল। একটা মৃতদেহ স্ট্রেচারের ওপর বসে আছে। এটা কিভাবে সম্ভব? আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি কোনো খারাপ জিনিসের পাল্লায় পড়েছি? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি শুধু বুঝতে পারছিলাম আমাকে এখান থেকে পালাতে হবে। এই অ্যাম্বুলেন্স, এই লাশ, সবকিছু ছেড়ে আমাকে পালাতে হবে। কিন্তু আমি তা পারছিলাম না। দায়িত্ব আর পেশাদারিত্বের এক অদৃশ্য শেকলে আমি বাধা ছিলাম। আমি পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম, গতি বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু আমার মনে হচ্ছিল এই রাতের যেন কোনো শেষ নেই, এই ভয়ঙ্কর যাত্রার যেন কোনো সমাপ্তি নেই। আমার কানের কাছে তখনও সেই ধাম ধাম শব্দটা বাজছিল, আর চোখের সামনে ভাসছিল কাফন ছেড়ে উঠে বসা সেই ভয়ঙ্কর অবয়বটা। ভেতরের ক্যাবিনেটে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমার পক্ষে আর এক মুহূর্ত স্থির থাকা সম্ভব ছিল না। আমার স্নায়ুচাপ চরমে পৌঁছেছিল। মনে হচ্ছিল আমার মস্তিষ্কটা ফেটে যাবে। আমি স্টিয়ারিং ধরেছিলাম ঠিকই, কিন্তু আমার হাত দুটো থরথর করে কাঁপছিল, পা দুটো অবশ হয়ে আসছিল। চোখের সামনে কেবলই ভাসছিল স্ট্রেচারের ওপর বসে থাকা সেই অস্বাভাবিক অবয়বটা। আমি আর পারছিলাম না। এই ভয়ঙ্কর বোঝা একা বয়ে নিয়ে যাওয়া আমার সাধ্যের বাইরে ছিল। 5-7 মিনিট কোনো মতে পাগলের মতো গাড়ি চালানোর পর আমি রাস্তার একপাশে অ্যাম্বুলেন্সটা সজোরে ব্রেক কষে থামালাম। ইঞ্জিন বন্ধ করে দিয়ে প্রায় লাফ দিয়ে গাড়ি থেকে নেমে এলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি খোলা হাওয়ায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম, যেন এক ডুবে থাকা মানুষ বাতাসের জন্য হাঁসফাঁস করছে। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর একাই অ্যাম্বুলেন্সে উঠব না। যা কিছু হয়ে যাক, আমি এখানে অপেক্ষা করব। রনি আর তার চাচার গাড়িটা নিশ্চয়ই পেছনে আছে। তারা এসে পড়লে আমি তাদের সব বলবো। যদিও জানি তারা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, আমাকে পাগল ভাববে, তবু আমাকে বলতে হবে। আমি তাদের অনুরোধ করব যেন তাদের মধ্যে কেউ একজন আমার সাথে অ্যাম্বুলেন্সে বসে। একাই লাশ নিয়ে বাকি পথ যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালাম আর গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়েছি, যাতে অন্য গাড়ির যাতায়াতে কোনো সমস্যা না হয়। আমি অধীর আগ্রহে পেছনের দিকে তাকিয়ে রইলাম। রনিদের গাড়ির হেডলাইটের আলোর জন্য অপেক্ষা করতে লাগলাম। চারপাশটা শুনশান, কেবল মাঝে মাঝে দু একটা ট্রাক শা শা করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ভয়ে অ্যাম্বুলেন্সের দিকে তাকাতে পারছিলাম না, কিন্তু কৌতূহল আর ভয় মেশানো এক অদ্ভুত তাড়নায় আমি না তাকিয়েও থাকতে পারলাম না। আমি যখন অ্যাম্বুলেন্সের দিকে নজর ফেললাম, তখন আমার রক্ত জল হয়ে গেল। আমার শরীর যেন ভয়ে পাথরের মতো জমে গেল। আমি দেখলাম সেই মেয়েটা শান্তা এবার অ্যাম্বুলেন্সের ছাদে বসে আছে। তার পরনে সেই সাদা পোশাক। সে অ্যাম্বুলেন্সের ছাদের কিনারায় পা ঝুলিয়ে বসে আছে, আর তার মাথাটা আমার দিকে ঘোরানো। দূরত্বের কারণে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে, একটা স্থির নিষ্পলক দৃষ্টিতে। এই দৃশ্যটা আগের গুলোর চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল, কারণ এবার সে গাড়ির ভেতরে নয়, বাইরে খোলা আকাশের নিচে। অথচ আমার পাশ দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে, ট্রাক, বাস, প্রাইভেট কার। কেউ যেন তাকে দেখতে পাচ্ছে না। চালকরা নিজেদের মতো করে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, তাদের কোনো ভাবান্তর নেই। মনে হচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য এই পৃথিবীতে শুধু আমি একাই নির্ধারিত। এই উপলব্ধিটা আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিল। তার মানে এই খারাপ জিনিসটা শুধু আমাকেই তার উপস্থিতি জানান দিচ্ছে। সে শুধু আমাকে ভয় দেখাতে চায়। কিন্তু কেন? আমি তো শুধু একজন সামান্য ড্রাইভার, নিজের দায়িত্ব পালন করছি। আমার সাথে তার কিসের শত্রুতা? আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার হাত পা কাঁপা আরো বেড়ে গেল। আমি মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। যেন কোনো এক অদৃশ্য শক্তি আমার মাথাটা ওদিকে ফিরিয়ে রেখেছে। সে স্থিরভাবে বসেছিল, আর আমি স্থিরভাবে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলাম। অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল সেই 10-15টা মিনিট। অবশেষে আমি দূরে দুটো গাড়ির হেডলাইট দেখতে পেলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রনিদের গাড়ি, তারা এসে পড়েছে। আমি যেন হাতে চাঁদ পেলাম। আমি রাস্তার মাঝখানে গিয়ে হাত নেড়ে তাদের গাড়ি থামাতে বললাম। গাড়িটা আমার পাশে এসে থামলো। রনি আর তার চাচা গাড়ি থেকে নামলো। রনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো,
আবার কি হলো জামাল ভাই? আবার গাড়ি থামালেন যে? সব ঠিক আছে তো? আমি তাদের ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো সম্পর্কে কিছুই বললাম না। আমি জানতাম বললে তারা বিশ্বাস করবে না, উল্টো আমাকে দোষারোপ করবে। আমি শুধু কাঁপা কাঁপা গলায় বললাম, ভাই, আমার সাথে এমন কিছু হচ্ছে যা হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে আমি একা আর এই অ্যাম্বুলেন্স চালিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত লাশ নিয়ে যেতে পারবো না। দয়া করে আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে আসুন। আমার কথা বলার সময় আমি একবারের জন্য অ্যাম্বুলেন্সের ছাদের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ছাদটা একদম ফাঁকা, যেন এতক্ষণ আমি যা দেখেছি তা ছিল শুধুই আমার চোখের ভ্রম। আমার কথা শুনে রনি অবাক হয়ে গেল। সে বলল, কেন ভাই, কি হয়েছে? এমনভাবে কেন বলছেন? আমি মরিয়ার মতো বললাম, ভাই, আমি আপনাকে আর কিছু বলতে পারবো না। দয়া করে আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে না এলে আমি আর এক পাও এগোতে পারবো না। প্রয়োজনে আপনারা অন্য ড্রাইভার দেখুন। আমার মরিয়া ভাব আর বিধ্বস্ত চেহারা দেখে হয়তো রনির মায়া হলো। সে তার চাচার দিকে তাকালো। তার চাচা ইতস্তত করছিলেন, কিন্তু রনি হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজি হয়ে গেল। সে তার চাচাকে বলল, চাচা, আপনি গাড়ি নিয়ে আমাদের পেছনে পেছনে আসুন। আমি জামাল ভাইয়ের সাথে অ্যাম্বুলেন্সে যাচ্ছি। মনে হচ্ছে ওনার শরীরটা বেশি খারাপ। রনির কথায় আমি যেন প্রাণ ফিরে পেলাম। আমার মনে হলো আমি এই ভয়ঙ্কর বিপদ থেকে হয়তো বেঁচে যাব। এখন তো আমি আর একা নই, আমার সাথে একজন জলজান্ত মানুষ থাকবে। খারাপ জিনিসটা হয়তো আর আমার কাছে ঘেঁষতে সাহস পাবে না। রনি আমার পাশে এসে দাঁড়ালো। আমি কাঁপা কাঁপা পায়ে আবার অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। ড্রাইভিং সিটে বসার আগে শেষবারের মতো একবার চারপাশটা দেখে নিলাম। না, কোথাও কিছু নেই। রনি আমার পাশের সিটে বসলো। আমি ইঞ্জিন স্টার্ট দিলাম। আমার মনে এবার একটু স্বস্তি ফিরে এসেছিল। আমি ভেবেছিলাম হয়তো বাকি পথটা শান্তিতেই কাটবে, কিন্তু আমি জানতাম না আমার এই স্বস্তি ছিল ক্ষণিকের। সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কাটা তখনও আমার জন্য অপেক্ষা করছিল। রনি পাশের সিটে বসার পর আমার মনে যেটুকু স্বস্তি এসেছিল তা ছিল ঝড়ের আগের অদ্ভুত শান্ত পরিবেশের মতো। আমি ভেবেছিলাম দুজন মানুষ একসাথে থাকলে হয়তো সেই অশুভ উপস্থিতিটা আর বিরক্ত করার সাহস পাবে না। আমি স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালাতে শুরু করলাম। রনি আমার সাথে স্বাভাবিক কথাবার্তা বলার চেষ্টা করছিল। তার বোনের কথা, তাদের গ্রামের বাড়ির কথা এসব বলছিল। আমি হু হা করে উত্তর দিচ্ছিলাম, কিন্তু আমার পুরো মনোযোগ ছিল অন্যদিকে। আমার কান দুটো খাড়া ছিল কোনো অস্বাভাবিক শব্দের জন্য, আর চোখ দুটো বারবার আয়নায় আর পাশের সিটে বসা রনির দিকে চলে যাচ্ছিল। 10-15 মিনিট কেটে গেল। হাইওয়ের নিস্তব্ধতা ভেঙে আমাদের অ্যাম্বুলেন্স এগিয়ে চলছিল। আমি ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। হয়তো সত্যি আমার মনের ভুল ছিল, হয়তো অসুস্থ শরীর আর একা থাকার কারণে আমি অতিরিক্ত ভয় পাচ্ছিলাম। এখন যখন রনি আমার সাথে আছে তখন আর কোনো সমস্যা হবে না। এসব ভাবতে ভাবতেই আমি কথা বলার জন্য একবার রনির দিকে তাকালাম, আর তাকানোর সাথে সাথেই আমার শির দ্বারা দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। আমার নিঃশ্বাস মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। আমি দেখলাম আমার পাশের ড্রাইভিং সিটে রনি বসে নেই, সেখানে বসে আছে শান্তা। সেই সাদা পোশাক, সেই ফ্যাকাশে মুখ, সেই এলোমেলো চুল। সে আমার দিকে ফিরে বসে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে কোনো পলক নেই। নির্জীব নিষ্প্রাণ দুটো চোখ দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও পারলাম না। হঠাৎ করে মেয়েটা তার দুটো হাত বাড়িয়ে আমার 2 হাত শক্ত করে ধরল, যে হাতগুলো স্টিয়ারিং এর উপর রাখা ছিল। তার হাতের স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। সে আমার হাত ধরে প্রচন্ড জোরে ঝাঁকাতে শুরু করলো। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু তার চোখে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা। আরে ভাই, ভাই, কি করছেনটা কি? আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে, সামনে তাকিয়ে চালান। একটা পরিচিত কণ্ঠস্বরে আমার ঘোরটা কাটলো। আমি যেন চেতনা ফিরে পেলাম। আমি সজোরে একটা ঝাঁকুনি দিয়ে উঠলাম। তাকিয়ে দেখলাম আমার হাত ধরে যে ঝাঁকাচ্ছে সে শান্তা নয়, রনি। আমার পাশের সিটে রনিই বসে আছে। তার চোখে মুখে রাজ্যের বিস্ময় আর বিরক্তি। আমি বুঝতে পারলাম আমি আবারও ভয়ঙ্কর এক বিভ্রমের শিকার হয়েছিলাম, কিন্তু সেই অনুভূতিটা এতটাই বাস্তব ছিল যে আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। রনি বলল, কি হয়েছে আপনার? আপনি হঠাৎ করে আমার দিকে এমন ভয়ঙ্কর চোখে তাকিয়ে স্টিয়ারিং ছেড়ে দিলেন কেন? আপনার কি শরীর খুব বেশি খারাপ লাগছে? গাড়ি থামাবো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না না, কিছু হয়নি, ঠিক আছে। আসলে ঘুম পাচ্ছিল, তাই হয়তো। আমি একটা দুর্বল অজুহাত দাঁড় করালাম। রনি আমার কথা পুরোপুরি বিশ্বাস করলো বলে মনে হলো না। সে সন্দেহান দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি আর তার দিকে তাকালাম না। সামনের দিকে তাকিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম, কিন্তু আমার মন থেকে ভয় এক বিন্দুও কমেনি। আমার বারবার মনে হচ্ছিল এই যে ছেলেটা আমার পাশে বসে আছে সে কি সত্যি রনি, নাকি শান্তারই কোনো রূপ।
এই ছেলেটা আবার সেই লাশ মেয়েটাতে পরিণত হবে না তো? এই তীব্র ভয় আর সন্দেহের দোলাচলে আমি গাড়ি চালাচ্ছিলাম। আমি বারবার আর চোখে রনির দিকে তাকাচ্ছিলাম। প্রতিবারই আমি তাকে স্বাভাবিক মানুষ হিসেবে দেখছিলাম, কিন্তু আমার মনকে আমি শান্ত করতে পারছিলাম না। আমার এই বারবার তাকানোটা রনির নজর এড়ালো না। কিছুক্ষণ পর সে বেশ বিরক্ত কণ্ঠে বলল, দেখুন ভাই, আপনি প্রায় আধা ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছেন। এই সময়ের মধ্যে আপনি 10 বার সামনে তাকাচ্ছেন, তো 20 বার আমার দিকে তাকাচ্ছেন। এভাবে গাড়ি চালালে তো নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। আপনি কি আমার সাথে কোনো ঠাট্টা শুরু করলেন নাকি? তার কথায় আমি ভীষণ অসহায় বোধ করলাম। আমি তাকে কিভাবে বোঝাবো যে আমার সাথে কি হচ্ছে? আমি যদি সত্যিটা বলি, সে হয়তো আমাকেই গাড়ি থেকে নামিয়ে দেবে, ভাবে আমি নেশা করেছি বা পাগল হয়ে গেছি। আমি শুধু লজ্জিত ভঙ্গিতে মাথা নেড়ে বললাম, মাফ করবেন ভাই, আর এমন হবে না। কিন্তু আমার ভেতরের আতঙ্ক কমছিল না। আমি তখন ফ্রন্ট মিররের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার অত্যারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। আমি দেখলাম আয়নার প্রতিফলনে আমি আর রনি একা নই। আমাদের দুজনের ঠিক মাঝখানে পেছনের সিটের মতো করে বসে আছে শান্তা। তার মুখে এক বিভৎস বাঁকানো হাসি, যে আয়নার ভেতর থেকে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো আমি জ্ঞান হারাবো। আমি চোখ বন্ধ করে ফেললাম, আবার খুললাম। না, সে এখনো সেখানে আছে, একই রকম ভয়ঙ্কর হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রনিকে পরীক্ষা করার জন্য কাপা গলা জিজ্ঞেস করলাম, ভাই, এখানে কি আমরা দুজন ছাড়া আর কেউ আছে? রনি আমার প্রশ্ন শুনে আরো বিরক্ত হলো। সে বলল, আপনি কি শুরু করলেন বলুন তো? এখানে তো শুধু আমি আর আপনি আছি, আর কে থাকবে? এগুলো আপনার চোখে পড়ে না? আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ স্টিয়ারিং ধরে রইলাম। আমি বুঝতে পারলাম এই ছায়ামূর্তি শুধু আমি দেখতে পাচ্ছি, রনির কাছে এর কোনো অস্তিত্বই নেই। আমি বারবার আয়নার দিকে তাকাচ্ছিলাম, আর প্রতিবারই দেখছিলাম মেয়েটা সে একই রকম বিভৎস হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে আল্লাহর নাম জপতে লাগলাম। ঠিক সেই সময় আমি অনুভব করলাম গাড়ির গতি আপনা আপনি কমে আসছে। আমি অ্যাক্সেলেটরে চাপ দিচ্ছি, কিন্তু গাড়ি যেন আর এগোতে চাইছে না। মনে হচ্ছে গাড়িটা হঠাৎ করে ভীষণ ভারী হয়ে গেছে, যেন গাড়ির মধ্যে অজানা কোনো বিশাল ওজন চাপিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনটা গুঙ্গানের মতো শব্দ করছে, কিন্তু গতি বাড়ছে না। আমি বুঝতে পারছিলাম এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটা সে অশুভ শক্তিরই কাজ। সে চায় না আমরা সহজে গন্তব্যে পৌঁছাই। আমার সমস্ত শরীর ভয়ে, ক্লান্তিতে, অসহায়তায় ভেঙে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না এই ভয়ঙ্কর রাতের শেষ কোথায়। গাড়িটা যেন আর চলতে চাইছিল না। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি পেছন থেকে টেনে ধরেছে। আমি এক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু গাড়িটা যেন কচ্ছপের গতিতে এগোচ্ছিল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল, যা বেয়ে চিবুক পর্যন্ত গড়িয়ে পড়ছিল। রনিও গাড়ির এই ধীর গতিতে অবাক হচ্ছিল, কিন্তু সে হয়তো ভাবছিল এটা কোনো যান্ত্রিক ত্রুটি। সে আমাকে 2-1 বার জিজ্ঞেসও করলো, গাড়ির কি হয়েছে? আমি শুধু সংক্ষেপে বুঝতে পারছি না বলে উত্তর দিয়েছিলাম। আমি তখনও ফ্রন্ট মিররে সেই ভয়ঙ্কর অবয়বটা দেখতে পাচ্ছিলাম। মেয়েটা তখনও আমাদের দুজনের মাঝখানে বসেছিল, তার মুখে সে বিভৎস হাসি লেগেছিল। আমি সেদিক থেকে চোখ ফিরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই রাত হয়তো আমার জীবনের শেষ রাত হতে চলেছে। হঠাৎ করেই আমি আমার কপালে একটা ভেজা ভেজা অনুভূতি পেলাম। প্রথমবার ব্রেক কষার সময় যে জায়গাটা ফেটে গিয়েছিল, সেখান থেকে যেন কিছু একটা গড়িয়ে পড়ছে। আমি হাত দিয়ে স্পর্শ করে দেখলাম চটচটে গরম তরল রক্ত। আমি খেয়াল করলাম মাথা ফেটে যাওয়ার পর যে ছোট্ট কাপড়ের টুকরোটা বা পট্টিটা বেঁধেছিলাম, সেটা পুরোপুরি রক্তে ভেজে গেছে। শুধু তাই নয়, ফোঁটা ফোঁটা রক্ত সেখান থেকে চুয়ে আমার কপাল, গাল বেয়ে নিচে পড়ছে। আমি আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। আমার পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে। কপালের ক্ষত থেকে অনবরত রক্ত ঝরে আমার শার্টের কলার পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এত রক্ত বের হচ্ছে, আমি আর স্থির থাকতে পারলাম না। গাড়িটা রাস্তার এক পাশে থামিয়ে দিলাম। পাশে বসে থাকার অনেকে বললাম, ভাই দেখেন তো, ওই পাশে একটা পানির বোতল আছে। আমার মাথা ফাটা জায়গায় দিয়ে এত পরিমাণে রক্ত বের হচ্ছে যে মুখটা একদম রক্তে ভরে গেছে। একটু ধুয়ে পরিষ্কার করে নেই, নইলে আমি আর গাড়ি চালাতে পারবো না। আমার কথা শুনে রনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো উদ্বেগ ছিল না, ছিল রাজ্যের বিস্ময়। সে কয়েক মুহূর্ত আমার দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো। আমি অধৈর্য হয়ে বললাম, কি হয়েছে? ওভাবে তাকিয়ে আছেন কেন? বোতলটা দিন। রনি ধীর স্থির গলায় বলল, আপনার মুখে তো কোনো রক্ত নেই। আমি চমকে উঠলাম, বললাম, কি বলছেন এসব? আমার পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে, আর আপনি বলছেন রক্ত নেই? রনি বলল, আমি সত্যি কথাই বলছি জামাল ভাই, আপনার মুখে এক ফোঁটাও রক্ত নেই। আর আপনার হাতের ওই কাপড়টাতেও শুধু এক কোনায় সামান্য একটু রক্ত লেগে আছে, যা শুকিয়ে গেছে। আপনার মুখ একদম পরিষ্কার। তার কথা শুনে আমি অবিশ্বাস্য দৃষ্টিতে আমার হাত ধরে থাকা কাপড়ের টুকরোটার দিকে তাকালাম। আমি যা দেখলাম তাতে আমার শরীর হিম হয়ে গেল। রনি ঠিকই বলছে,
কাপড়ের একটা কোনায় শুধু সামান্য রক্তের দাগ, বাকিটা একদম পরিষ্কার। আমি গাড়ির ভেতরের আয়নায় নিজের মুখটা দেখলাম। আমার মুখে রক্তের কোনো চিহ্নই নেই, কিন্তু কিছুক্ষণ আগেও আমি স্পষ্ট দেখেছিলাম আমার মুখে রক্তে ভেসে যাচ্ছে। আমি অনুভব করছিলাম গরম রক্ত আমার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। তাহলে ওটাও কি আমার বিভ্রম ছিল? সেই খারাপ জিনিসটা এবার আমার সাথে এমন ভয়ঙ্কর খেলা খেলছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমি যে মেয়ের লাশ বহন করছি সেই লাশের সাথে কোনো অশুভ শক্তি ভর করেছে এবং সে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলতে চাইছে। আমি আর একটা কথা বললাম না, রনির দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার ভেতরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। আমি চুপচাপ আবার গাড়ি স্টার্ট দিলাম। এবার আর কোনো কথা নয়, কোনো দিকে তাকানো নয়, আমি শুধু সামনের রাস্তার দিকে তাকিয়ে রইলাম। আমার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই লাশটাকে তার ঠিকানায় পৌঁছে দিয়ে এখান থেকে মুক্তি পাওয়া। অবশিষ্ট পথটুকু কিভাবে কেটেছিল তা আমার ঠিক মনে নেই। আমি প্রায় ঘোরের মধ্যেই গাড়ি চালাচ্ছিলাম। অবশেষে ভোরের আলো ফোটার ঠিক আগে আগে আমরা কিশোরগঞ্জে শান্তাদের বাড়ির সামনে পৌঁছালাম। গন্তব্যে পৌঁছানোর সাথে সাথেই আমি প্রায় লাফ দিয়ে গাড়ি থেকে নামলাম। রনিকে বললাম, ভাই, যত দ্রুত সম্ভব হয় আপনাদের লাশ নামিয়ে আমার গাড়ি খালি করে দিন, আমাকে এক্ষুনি ফিরতে হবে। আমার গলার স্বরে এমন মরিয়া ভাব ছিল যে রনি আর কোনো প্রশ্ন করল না। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। রনি আর তাদের আত্মীয় স্বজনরা লাশ নামানোর জন্য এগিয়ে এলো। আমি আর রনি মিলে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুললাম। দরজা খোলার সময় আমার বুকটা ধরফর করছিল। আমি ভয় পাচ্ছিলাম, ভেতরে না জানি আবার কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। কিন্তু দরজা খোলার পর আমি দেখলাম ভেতরে সবকিছু স্বাভাবিক। শান্তার দেহটা ঠিক সেভাবেই কাফনে মোড়ানো অবস্থায় স্ট্রেচারে শোয়ানো আছে, যেভাবে আমি তাকে ঢাকা মেডিকেলে পেয়েছিলাম। কোনো নড়চড় নেই, সবকিছু শান্ত। আমি অবাক হলাম, তাহলে এতক্ষণ ধরে যা ঘটছিল তার কি সবই আমার মনের ভুল? ভয় আমার হাত পা তখনও কাঁপছিল, কিন্তু বাইরের কেউ আমার ভেতরের এই ঝড় দেখতে পাচ্ছিল না। আর আমি কাউকে কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি জানতাম কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাড়াতাড়ি করে লাশটা নামিয়ে তাদের বাড়ির গেটের সামনে রাখা হলো। রনির চাচা এসে আমার বাকি টাকাটা মিটিয়ে দিলেন। আমি এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না, টাকাটা পকেটে নিয়েই গাড়িতে উঠে বসলাম। ঢাকার পথে রওনা দেওয়ার জন্য ইঞ্জিন স্টার্ট দিলাম। কিন্তু আমার দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। হাসপাতালে ফেরার পথে ফাঁকা গাড়িতেও আমি একা ছিলাম না। আমি অনুভব করছিলাম এখনো গাড়ির মধ্যে কেউ আছে। তখন একটু পরপর গাড়ির পেছন দিক থেকে সেই ঠক ঠক করে টোকার আওয়াজ আসছিল। কখনো বা ভেসে আসছিল চাপা হাসির শব্দ, আবার কখনো করুণ কান্নার সুর। ভয়ে আমার অনবরত ঘাম ঝরছিল। আমি কোনো মতে সে অভিশপ্ত রাতটা পার করে সকালে হাসপাতালে পৌঁছালাম। সেখান থেকে সোজা নিজের বাসায়। আমার শরীরটা জ্বরে আগেই কাহেল ছিল, তার উপরে ভয়ঙ্কর মানসিক ধকল। আমি পুরোপুরি ভেঙে পড়লাম। পরের দিন সকালে প্রচণ্ড শরীর ব্যথা নিয়ে আমার ঘুম ভাঙল। আমি কাজ থেকে আরও বেশ কয়েকদিনের জন্য ছুটি নিলাম। সে রাতের পর আমি অনেক দিন আর রাতে একা অ্যাম্বুলেন্স চালাতে পারিনি। সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে ফেরে। পাশের খালি সিটটা দেখলে আজও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি জানি না সেদিন আমার সাথে যা ঘটেছিল তা কি আমার অসুস্থ মস্তিষ্কের কল্পনা ছিল, নাকি সত্যিই কোনো অশুভ শক্তির প্রভাব ছিল। কিন্তু আমি একটা জিনিস জানি, সেই রাতের পর আমার জীবন আর আগের মতো নেই। সেই রাতের আতঙ্ক আমার আত্মার মধ্যে স্থায়ীভাবে বাসা বেঁধেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল সুমনের পাঠানো জামালের ঘটনা। সুমনকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা ঘটনা পাঠানোর জন্য। আজ থেকে প্রায় 40 কি 42 বছর আগের ঘটনা। বাবার সাথে যখন মায়ের বিয়ে হয় তখন বাবা জুরাইনে থাকা শুরু করেন। আমাদের একটা বাড়ি ছিল যেটা দোতলা হবে। আমার বাবা একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন, পাশাপাশি খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তবে বেশি দূর এগোতে পারেননি, কারণ সংসারের চাপ ছিল এবং আমার দাদা খুব অল্প বয়সেই এই জগৎ ত্যাগ করেন। আমার বাবা পেশায় ইঞ্জিনিয়ার প্লাস ঠিকাদারি ব্যবসা করতেন। উনি ওনার কাজের জন্য তৎকালীন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নানাভাবে পুরস্কৃত হয়েছিলেন। তো বাবা অনেকদিন ধরে ঢাকায় ছিলেন। যাত্রাবাড়িতেও 3টা বাড়ি ছিল, একটির মধ্যে নিজে থাকতেন, বাকিগুলা ভাড়া দিয়ে চলতেন। যখন জুরাইনে থাকা শুরু করেন তখন ওনার শহরে পরিবেশ আর ভালো লাগছিল না। এই জন্য সিদ্ধান্ত নেন গ্রামের বাড়িতে চলে আসবেন। তিনি মায়ের কাছেই থাকবেন, পাশাপাশি ভাই বোন এবং কিছু আত্মীয় স্বজন এবং সকল গ্রামবাসী তো আছেই। যেই ভাবা সেই কাজ, অনুমতি চাইলেন ওনারা মায়ের এবং গ্রামে থাকার শুরু করে দেন তিনি তখন আমার দাদিকে খুব মানতেন।
দাদি অনুমতি দিয়ে দিলেন, যা হোক এরকম তো থাকা শুরুই হয়। তো গ্রামের বাড়ির দক্ষিণ পাশে বাড়ি নির্মাণের একটা কথা চলছিল এবং সেই অনুযায়ী কাজ শুরু হয়। বলা বাহুল্য সেখানে একটা গাব গাছ ছিল, পাশাপাশি আরও বিভিন্ন প্রজাতির গাছও সেখানে ছিল, সাথে ছোট একটা ডোবা বা পুকুর জাতীয় কিছু একটা ছিল। তো আমাদের গ্রামের বাড়ির পূর্ব পাশে একটা বড় পুকুর ছিল মসজিদের। ওই সময়ে গ্রামের বেশিরভাগ মানুষ ওই পুকুরে পানিতে ধোয়া মোছা এবং রান্নার কাজগুলো করতো। তো আমাদের বাড়িটাও ছিল অনেক পুরানো এবং মোটা মোটা অনেক আম গাছ ছিল, আর অনেক ধরনের গাছগাছালি ছিল এবং গ্রাম্য পরিবেশে যেরকম হয় আর কি। তো ওই সময় অনেক জিনও নাকি বসবাস করতো সেই জায়গাগুলায়, কিন্তু তারা কোনো ধরনের সমস্যা করতো না। আসলে বিশ্বাস করবেন কিনা জানি না, এখানে যে জিনেরা থাকতো তারা আমার দাদা এবং দাদিকে অনেক সম্মান করতো এবং ভয়ও করতো। তাদের মধ্যে কিছু জিন প্রায় সময় দুপুর 12টা থেকে 1টার ভিতর এবং খুব ভোরে বিভিন্ন পরিচিত মানুষের বেশ ধরে নাকি মসজিদের পুকুরে আসতো। সেখানে একটা জায়গা ছিল যেটা পাকা করা হয়েছিল এবং সেখানে নাকি আমার দাদি দেখলে বুঝতেন যে কোনটা জিন আর কোনটা মানুষ। একদিন দাদি দেখছেন একজন পাশের বাড়ির পরিচিত মহিলা কিছু হাঁড়ি পাতিল নিয়ে উঠানের উপর দিয়ে যাচ্ছে। উনি জিজ্ঞেস করলে সেই মহিলা, তিনি উত্তর দেন ঘাটের দিকে যাচ্ছি, উনি নাকি চাল ধুবে এই কারণে এবং পাতিল ধুবে। এর একটু পরেই আসলে যে মহিলাটা আছে, মানে এই মহিলা, এটা তো মহিলার আকৃতি নিয়ে কেউ গিয়েছিল, অরিজিনাল যে মহিলাটা আছে সে আসে, যার বেশ ধরে জিনটা সেখানে গিয়েছিল। দাদি তাকে জিজ্ঞেস করেন, তুমি একটু আগে হাঁড়ি পাতিল ধুয়ে গেলা? মহিলাটা উত্তর দিলেন না, তিনি শুধু একটুকুই বললেন, আমি তো মাত্র আসলাম। দাদির আর বুঝতে বাকি রইল না। জিনগুলো প্রায় সময় দাদির কাছ থেকে খাবার নিয়ে যেত খাওয়ার জন্য। দাদি তাদের বুঝতে পারতেন, তাদের কণ্ঠ শুনে নাকি বোঝা যেত, কারণ যখন তারা কথা বলতো তাদের নাকি সবসময় একটু নাকিয়ে নাকিয়ে কথা বলতো। এরকম ছোটোখাটো ঘটনা কি প্রায় ঘটতো। আমি ঘটনার শুরুতেই একটি গাব গাছের কথা বলেছিলাম। এই গাব গাছের নিচে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতো প্রায় সময়, বিশেষ করে সন্ধ্যার সময় এবং দুপুরবেলা। আসলে আমি যাদের কথা বলছি তারা কোনো মানুষের সন্তান ছিল না, তারা প্রত্যেকেই ছিল জিনের সন্তান। তারা হাসাহাসি করতো এবং অনেককে ডাকতো তাদের সাথে খেলার জন্য, কিন্তু তারা কারো কোনো ক্ষতি করতো না। তবে জিনের এই ছোট ছোট বাচ্চারা ভয় দেখানোর চেষ্টা করতো যারা উঠতি বয়সী ছিল। তারা তাদের ঘাড়কে লম্বা করে দিত, হাতকেও নাকি লম্বা করে দিত এবং কখনো জোরে জোরে হাসতো, আবার কখনো নাকি কান্নাও করতো। আসলে বাড়ির মানুষগুলা এগুলোতে অভ্যাস হয়ে গেছিল, ভয় নাকি খুব কমই পেত। বাবা যখন গ্রামে বিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তখন সেই গাব গাছটি কাটার প্রয়োজন দেখা দেয়। তখনই বাঁধল বিপত্তি। গাছটি কাটার জন্য দুজন কাঠুরিয়াকে বলা হলো 2-3 ভাগে এই গাছটা যেন কাটা হয়। এর মধ্যে কাঠুরিয়া সর্দার যিনি ছিলেন উনি নাকি গাছ কাটার একদিন আগে স্বপ্ন দেখলেন, কেউ ওনাকে নিষেধ করছেন গাছটি কাটার জন্য। উনি তেমন কিছু মনে করলেন না, স্বপ্ন ভেবেই তিনি এটা উড়িয়ে দিলেন। তো একদিন পরে তখন দুজন আসলো গাছ কাটার জন্য। কাঠুরিয়ার সাথে যিনি আসলেন উনি যেই কোদাল যেই জিনিসটা ছিল যেটাতে গাছ কাটে, এটা দিয়ে প্রথম একটা কোপ মারেন গাছে, দেওয়ার সাথে সাথেই ওনার হাতটা জানি কেমন অবশ হয়ে যাচ্ছিল। উনি আর সেই কুঠারটা তুলতে পারলেন না যেটা দিয়ে তিনি গাছ কাটছিলেন। এরপর কাঠুরিয়া নিজে একটা কোপ দেন, ওনারও একই অবস্থা, কিন্তু ওনার বেশি ক্ষতি হচ্ছিল। ওনার পুরো শরীর নাকি অবশ হয়ে যেতে থাকে। উনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। ওনাকে মাটি থেকে তুলে মাথায় পানি দেওয়া হয় এবং কিছুটা কিছু সুস্থ করা হয় ওনাকে। যখন কিছুটা সুস্থ হয় তখন তিনি দুজনেই তখন বাসায় চলে আসে, যে দুজন গাছ কাটতে গিয়েছিল। কিন্তু এদের গায়ে ভীষণ নাকি তখন জ্বর চলে আসে। রাতে কাঠুরিয়া আবারও স্বপ্নে দেখে কেউ একজন তাকে বলছে যে তোকে না করছিলাম গাছ কাটতে, তোরা তো বড় সাহস হয় কী হবে, তারপরও তুই গাছে হাত দিলি।
কাঠুরিয়া স্বপ্নের মধ্যেই দেখছেন যে একটা লোক এই কথাটা বলছে, এবং সেই লোকটি তার কাছে সেই লোকটির কাছে তিনি হাত জোর করে ক্ষমা চাচ্ছিলেন। স্বপ্নের সেই লোকটি বলতে থাকে, তোকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম। কেউ যদি ওই গাছ কাটার জন্য চেষ্টা করে তাহলে তার বংশ নির্বংশ করে দিব। আর পুরো পরিবার, সে বলছে যে লোকটা ছিল সে শুধু এতটুকুই বলছিল তখন যে আমার পুরো পরিবার তখন অনেক আগে থেকে এই গাছে থাকে, এই গাছ কেউ কাটতে পারবে না। আমার বাবা তখন ঢাকায় ছিলেন, তাই কাঠুরিয়া স্বপ্নের কথাগুলো আমার এক চাচাকে বলেছিল, কিন্তু আমার চাচারা তার কথাকে গুরুত্ব দেননি। তারা আরেক জায়গা থেকে আরেকটা কাঠুরিয়াকে গাছ কাটার জন্য আসতে বলেন। এই ব্যক্তিও প্রথম কাঠুরিয়ার মতো স্বপ্ন দেখলো, সেও স্বপ্নকে পাত্তা না দিয়ে গাছ কাটার জন্য চলে আসলো। সে একা এসেছিল। সে যখন কুড়ালে প্রথম আঘাত গাছের মধ্যে দেয়, গাছ থেকে লাল লাল পানির মতো কিছু একটা পড়ছিল, এবং আশেপাশের মানুষ দেখছে যে গাছ থেকে নাকি রক্তের মতো কিছু একটা পড়ছে। সবাই ভয় পেয়ে পিছনে চলে আসে। কাঠুরিয়া 60 বছরের উপরে তার বয়স, এবং তারও নাকি তখন বেশ ভয় আসছিল। সে আবারও দোয়া পরে আরেকটা কোপ দেওয়ার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে প্রচণ্ড নাকি তখন ফেনা বের হচ্ছিল। সবাই ওনাকে নিয়ে অনেক ভয় পেয়েছিল, এবং চাচারা ভেবেছিল উনি হয়তো মারাই যাবেন, কিন্তু না, আল্লাহর রহমতে ওনার কিছুই হয়নি। উনি কিছুক্ষণ পর সুস্থ ওঠেন। আমার চাচারা এই দুই পৃথক ঘটনার কারণে ভয় পেয়ে যান। ওনারা সিদ্ধান্ত নেন গাছ কাটা বন্ধ রাখবেন বাবা না আসা পর্যন্ত। বাবা তো ঢাকায় ছিলেন। যেদিন প্রথম তলাটা ঢালাই দেওয়া হবে সেদিন তিনি গ্রামে আসবেন। তো চাচাদের সাথে তিনি এটাই বলেছিল এবং আসার তারিখ আগে থেকে ঠিক করে রেখেছিল। বাবা ওই সময় খুবই ব্যস্ত ছিল, কারণ ওনার এক ইঞ্জিনিয়ার বন্ধু আছে, তাকে নিয়ে তিনি ঢাকা থেকে আসবেন। তো বাড়ির যখন বেসমেন্টটা যখন এরকম ঢালাই দেওয়া হবে, তো ওইরকম নিজের সময় সেদিন বাবা তিনি তার বন্ধুকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এসেই খুব রেগে যান, কারণ তিনি দেখছে যে কিছুই করা হয়নি, সব কিছু আগের মতো, কোনো গাছ কাটাই হয় নাই। এরপর চাচারা বাবাকে সব ঘটনা শোনালে বাবা আরও রেগে যান। বাবা রেগে চাচাদের বলেন যে ঘর থেকে একটা কুড়াল নিয়ে আসতে, এবং কুড়াল নিয়ে আসলে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজেই কাটবে। এটা বলার পর ওনার বাবার মাঝে আমি দেখলাম বাবা নাকি খুব রেগে যাচ্ছিল। তিনি তারপর ঠিকই যখন গাছটা কাটা শুরু করলেন, কেটেও ফেললেন। সবাই নাকি অবাক হয়ে যায়, কারণ তাদের সবার সামনে কিন্তু এরকম কয়েকজন লোক অসুস্থ হয়ে গিয়েছিল, অথচ এখানে কিছুই হলো না। অবশেষে সেই বাড়িটা উঠে বাবা, আমার মা, বোন ছোট ছিল, বাবার যে বোন ছোট ছিল তারা নিয়ে এরকম বাড়িতে তারা উঠে। তাদের বাড়িতে নাকি ওঠার পর থেকে কিছু ঘটনা ঘটতে থাকে। বাড়ির ছাদ থেকে প্রায় সময় নাকি আওয়াজ আসতো, মনে হতো যে ছাদের মধ্যে কেউ দৌড়াদৌড়ি করছে। তার পাশাপাশি নুপুরের শব্দ পাওয়া যেত, মনে হতো যে বাড়ির ভিতর কেউ হেঁটে যাচ্ছে নুপুর পরে। কখনো এটা সিঁড়িতে ঘটতো, কখনো বাড়ির ভিতরে বা কখনো বাড়ির ছাদে। এদিকে বারান্দায় খুব একটা সমস্যা নাকি হতো না, তো এসব কিছুতেই ভয় পেতেন না। উনি টর্চ দিয়ে ছাদে দেখতে কিছুই নাই। বিভিন্ন রকমের শব্দের মাধ্যমে নাকি সবাই নাকি ঘরে এরকম ভয় পেত, কিন্তু কখনো কোনো ক্ষতি করেনি সে জিনগুলো। তো ভয়কে এরকম পাত্তা না দিয়ে বাবা মা এখানেই থাকা শুরু করে। কিছুদিন পর কিছু অবাক করা ঘটনা ঘটতে লাগলো। এর কয়েকদিন পরে আমার জন্ম হয়। বাড়িতে কাজের লোক ছিল 2 জন, একজন মহিলা ও একজন পুরুষ। মহিলার দায়িত্ব ছিল আমাকে রাখা এবং সংসারের টুকটাক কাজ করা, আর পুরুষ যিনি ছিল গরু পালন করতে এবং খেতে কামারে কাজ করতে এবং বাজারের সাথে এরকম কাজগুলো করে দিত। আমরা মুন্সি বংশের লোক ছিলাম, সেই হিসাবে বাবা অনেক ধার্মিক ছিল, যেটা আমি আগেও বলেছি। ওনার কাপড় মা ছাড়া কেউ ধুতেন না।
ইস্ত্রিও করতেন না, কারণ পাক নাপাকের একটা বিষয় ছিল। যাই হোক, মা একদিন কাপড় দিয়ে শুকানোর পর বাবাকে বললেন কাপড় আলনায় রাখা আছে। বাবা বললেন যে তিনি আসরের নামাজ পড়ে এসে কাপড় ইস্ত্রি করবেন, এবং এরপর বাবা নামাজে চলে গেলেন। আসলেন মাগরিব পরে, কাপড় ইস্ত্রি করবেন। এমন সময় সব কাপড় ইস্ত্রি করা, এমনকি লুঙ্গিটা পর্যন্ত। বাবা তেমন কিছু মনে করলেন না, ভাবলেন হয়তো মা ইস্ত্রি করে রেখেছেন। এর পরের সপ্তাহে সেম একই ঘটনা। এবার বাবা মাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এখানে কি ঘটছে, এগুলো ইস্ত্রি করছে কে? মা বলছেন যে কেন, কি হয়েছে? বাবা বললেন যে আমি বুঝলাম না যে আমার কাপড়গুলো এরকম গুছিয়ে রাখে কে, বা কে বা এগুলা আয়রন ইস্ত্রি করে রাখে। মা বললেন যে দেখো, মজা করছো হয়তো বা, আমি তো এগুলো ইস্ত্রি করি না। তখন বাবা বলছে, মা এটাও বলছে আমি 2 সপ্তাহ ধরে আমি কোনো ইস্ত্রি করি নাই তোমার কাপড়। তখন বাবা বলছে তাহলে এটা কীভাবে সম্ভব? মা বলেন, আপনি বিশ্বাস করেন আমি আপনার কাপড় ইস্ত্রি করি নাই, এমনকি আপনার ইস্ত্রিতে আমি হাতই দিই নাই। বাবা এবার কাজের লোকদের ডেকে জিজ্ঞাসা করলেন তারা এই ইস্ত্রিটা করেছে কিনা। তারা দুজন অস্বীকার করে বলল, আপনি আপনার কাপড়ে কখনোই হাত দিই না, কারণ আপনিই তো নিষেধ করেছেন। বাবা যা বুঝার বুঝে গেলেন, এবং তিনি ভাবলেন এটা মনে হয় কোনো ভালো জিনের কাজ হবে। এইভাবেই চলছিল। তো অনেক সময় বাবার রুমের বিছানা, আলনার কাপড় না কিরকম গোছানো থাকতো, এলোমেলো থাকলো, মা তো খুব একটা ঢুকতো না, তারপর না কিরকম গোছানো থাকতো। মেঝেও নাকি সবসময় পরিষ্কার থাকতো। বাসায় খোঁজ করলে এটার উত্তর নাকি পাওয়া যেত না। আমাদের বাড়ির মাঝামাঝি একটি নিম গাছ ছিল, যার মধ্যে থেকে পবিত্র কোরআন পড়ার শব্দ নাকি মাঝে মাঝে ভেসে আসতো, যেটা ভর দুপুর এবং মাঝরাতে বেশি শোনা যেত। এটা নাকি প্রায় সবাই শুনতে পেত, কিন্তু কেউ কিছু দেখতো না। সবাই যখন ভয় পেতে শুরু করলো, তখন বাবা এই গাছটিকে কেটে ফেলেন, এবং আমাদের মসজিদের হুজুরের পরামর্শে আসলে গাছটা কাটা হয়। এরকম ছোটোখাটো ঘটনা প্রায় ঘটতে থাকে। আমার বয়স যখন 7 কি 8 বছর, তখনকার একটা ঘটনা আমার মা আমার সাথে শেয়ার করেন। মা বলেন যে তোর বাবা খাবারের মধ্যে গোশত আর মাছ বেশি পছন্দ করত। পাশাপাশি তোর চাচা চাচি ও তোর কাজিনরাও বেশিরভাগ সময় আমাদের বাসায় খাওয়া দাওয়া করতো। প্রায় প্রতি বেলায় 20 থেকে 25 জন খাওয়া দাওয়া করতো আমাদের বাসায়। তো বাজারও বেশি করা হতো। একদিন তোর বাবা যাত্রাবাড়ি নিজ বাসায় গিয়েছেন ভাড়া ওঠানোর জন্য। সেখান থেকে আসার সময় প্রায় 40 কি 50টার মতো ইলিশ মাছ নিয়ে আসে। ওই সময় অনেক বড় বাজার বসতো ঢাকার মধ্যে, সাথে খাসি গরুর মাংস তিনি কিনে নিয়ে আসে। বাসায় আস্তে আস্তে প্রায় আসরের নামাজের সময় হয়ে যায়। মা চাচিরা সহ সবাই সাহায্য করছিল মাছ কেটে এটাকে প্রসেস করে রাতে ওইগুলো খাবে। রাত 8টা তখন নাকি বেজে যায়। এশার নামাজ পড়ে মা চুলার পার যায় মাছ ভাজার জন্য। বলা বাহুল্য, আগের জমানায় রান্নাঘর বাইরেই ছিল, বিশেষ করে গ্রাম অঞ্চলে। এখনও কিন্তু অনেক জায়গায় এটা আছে। বাড়ির রান্না আমার মাই সবসময় নিজের হাতেই করতেন, কারণ বাবা অন্য কারো রান্না খুব একটা পছন্দ করতো না। মা চুলা জ্বালালেন, পাশে কাজের মহিলা এটা সেটা গুছাচ্ছিলেন, এবং মা মাছ ভাজা নাকি করেন। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন ওনার পাশে একটা কালো বিড়াল বসে আছে। মা তেমন কিছুই মনে করেনি, কারণ তিনি কাজের প্রেসারে ছিলেন। একটু পর তাকিয়ে দেখলেন বিড়ালটি নেই। এবার উনি ওনার বাম দিকে তাকিয়ে দেখলেন একটি কালো লোমশ হাত ভাজা মাছ নেওয়ার চেষ্টা করছে রান্নাঘরের জানালা দিয়ে। মা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং উনি জোরে চিৎকার দিয়ে ওঠেন এবং দৌড় দেন ঘরের ভিতরে। চিৎকার শুনে বাবা আসলেন এবং জিজ্ঞেস করলেন কী হয়েছে। মা সব খুলে বলেন। বাবা সাথে সাথে টর্চ মেরে দেখলেন সেখানে কিছুই নাই, কিন্তু দূরে একটা কালো বিড়াল বসে আছে ঝোপের পাশে। বাবা যা বুঝার বুঝে গেলেন। বাবা বললেন, আমি এখানে বসলাম, তুমি ভয় পেও না, তুমি কাজ শেষ করো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কাজের মহিলা নাকি কিছুই দেখেনি। উনি বলছেন, আমি তো খালা চিৎকার পেয়ে ভয় পেয়ে গেছি,
আমি কোনো বিড়ালই দেখি নাই, হাতও দেখি নাই, কিন্তু ঝোপের পাশে বসা বিড়ালটা দেখতে পাচ্ছিল সবাই। যাই হোক, রান্নার কাজ শেষ করে সবাই ঘরে চলে যায়, কোনো সমস্যা আর হয়নি। আরেকটা ঘটনা যেটা আছে সেটা ছিল এরকম যে আমার বাবা মারা যান 2004 সালে। এর 2 বছর আগের ঘটনা। তখন বড়ইয়ের সিজন ছিল, ওই দিন 4 দিন রাত ছিল। তো বাবার রাতে ঘুম ভেঙে যায়, উনি বাইরে তাকিয়ে দেখতে পান মোটামুটি ফর্সা হয়ে গেছে। এই ভেবে ঘড়ির দিকে তিনি আর তাকাননি। বাবা উঠেন অজু করার জন্য। আমাদের টিউবওয়েল বাইরে ছিল, ঘরের পাশেই। বাবা বাইরের লাইটে সুইচ দিলে শব্দ পেয়ে মায়ের ঘুম ভেঙে যায়। তো উনি জিজ্ঞাসা করেন যে এত রাতে কোথায় যাও? বাবা বলেন অজু করতে। তো বাবা মেসওয়াক করতে করতে বাইরেকে দেখতে পান একজন কালো বোরকা পরা মহিলা উপর হয়ে পড়ে করাচ্ছে। বাবা বললেন যে অনেক করেছিস বড়ই, এবার বাড়ি চলে যা। এই কথা শোনা মাত্র মহিলাটা দাঁড়িয়ে বাবার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। বাবা তখন দেখলো এই মহিলাটা আর কেউ না, উনি তারই ছোট বোন, মানে আমার ফুফু। বাবা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে? বাসায় থেকে তুমি কিভাবে আসলা? কোনো সমস্যা হয়েছে নাকি? তখন সে মহিলাটা একটু ভেঙচি কাটে এবং একটা অট্ট হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই বাবার সাথে সাথে বুঝে যায় এটা তার বোন না। বাবা তখন উপুর হয়ে ওনার জুতা হাতে নিল এবং এক লাফে তিনি সেখান থেকে দৌড় দিয়ে এসে, বাবা তখন সেখানে দৌড় দিয়ে এসে পড়ে এবং তিনি দেখছে যে যে জিনিসটা ছিল সেটাও নিমিষে দৌড় দিয়ে চলে যায়। পরের দিন বাবা তাহাজ্জুদ পড়ার জন্য উঠলে প্রায় একই ঘটনা ঘটে। এদিনও তিনি দেখতে পান একজন মহিলা উপর হয়ে বড়ই টোকাচ্ছে। এদিন বাবা সতর্ক ছিলেন। বাবা ওনার মেসওয়াক দিয়ে মহিলাকে লক্ষ্য করে ঢিল মারে এবং মেসওয়াক গিয়ে মহিলার গায়ে লাগে। সাথে সাথে মহিলার গায়ে হঠাৎ আগুন ধরে যায়। মহিলাটি চিৎকার করে ওঠে। তখন মহিলাটি বাবার দিকে থুতু ছুঁতে ছুঁতে টয়লেটের উপর যেটা ছিল সে উপর অংশে দৌড় দিয়ে লাফ দিয়ে চলে যায়। আরেকটি ছোট্ট ঘটনা দিয়ে শেষ করছি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। আমার মা চাচিদের বাসা থেকে, আমার মা চাচি এরকম বাসা থেকে আসছিল। এশার নামাজের পর দূরত্ব মাত্র হবে এরকম যে আমার বাসার থেকে যে দূরত্বটা ছিল এরকম যে 50 ফিট দূরত্ব যেখান থেকে আসছিল। তখন দুজন ব্যক্তির ছায়া আমার মায়ের পথ আটকালো। মা তাদের সালাম দিলেন, পাশাপাশি এটাও বললেন নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়বো, আমাকে যেতে দিন। সাথে আমার চাচিও ছিল। আবার বলছি বাসা তখন 50 ফিট দূরত্বে হবে। এটা বলার সাথে সাথেই কালো ছায়া দুটা রাস্তা থেকে সরে যায়। মা বুঝতে পেরেছিল এটা খারাপ কিছু বা কোনো একটা জিন হয়তো বা হবে। মা রেগুলার তাহাজ্জুদ পড়েন অসুস্থতা বাদে। যদি কোনো দিন ঘুমতে করতে দেরি হয়ে যায় তাহলে কেউ আমার কণ্ঠে মাকে ঘুম থেকে ওঠার জন্য জোরে ধমক দেন। এরকম আরও অনেক ছোট ছোট ঘটনা আছে, হয়তো সামনে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আতিকুর রহমান আতিক ভাইকে এরকম সুন্দর একটা ঘটনা শেয়ার করবার জন্য। তো আমি সামির আনসারি আবারও হাজির হব সামনের এপিসোডে, ভৌতিকতা সামনে এপিসোডে। যেহেতু সামনে 100তম এপিসোড আছে, আশা করছি ভালো ভালো এবং ভয়ঙ্কর ভয়ের ঘটনা নিয়ে হাজির হব। লঞ্চের প্রোপেলারের শ্যাফটে জ্যাম হয়ে থাকা মোটা লাইনের যখন সেই লাইলন দড়িটা কাটার জন্য আমি পানির মাত্র 3 ফুট নিচে টর্চ লাইটের আলো ফেললাম, তখন নদীর সেই খোলাটা জল 1 সেকেন্ডে ঠিক থেকে কালচে মবিল আর জমাট বাঁধা রক্তের গন্ধে ভারী হয়ে গেল। আমার চোখের সামনে পানির নিচ থেকে ঠিক ভেসে এলো একটা মানুষের কঙ্কাল হাড় মতো মুখ, যার গায়ের চামড়া সম্পূর্ণ গলে গিয়ে ভেতরের সাদা চোয়ালটা বেরিয়ে একদম সামনে চলে আসছে। আমি আতঙ্কে হাত থেকে কার্ডলেস কাটারটা ফেলে দিয়ে ওপরে ওঠার জন্য পানির উপর মাথা তুলতে যাব, অমনি নদীর কাদার ভেতর থেকে কুচকুচে কালো শ্যাওলা মাখানো দুটো হাত
দীর্ঘ তীরের বেগে উঠে এসে আমার ডাইভিং স্যুটের বেলটা শক্ত করে পেঁচিয়ে ধরে নিচের দিকে হ্যাঁচকা টান দিল। আর তখনই পানির সেই তীব্র চাপের ভেতরেও আমার ওয়াটারপ্রুফ রিসিভারের ভেতর একটা যান্ত্রিক ভেজা কণ্ঠস্বর খিলখিল করে এসে ওঠে, ফিসফিসিয়ে বলল, সায়েম, ওপরের ডেক থেকে ইঞ্জিনের তেল তো অনেক মাপলি, আজ একটু তলা থেকে আমগো রক্তের মাপটা নিয়ে যান না ভাই। যখন আমি এমন কথা শুনলাম তখনই আমি আমার পায়ের দিকে তাকালাম। আমি দেখলাম জলের তলার জং ধরা লোহার কাঠামোর ভেতর থেকে আরো ডজন ডজন ফ্যাকাশে হাত উপরের দিকে উঠে এসে আমার পা দুটোকে নদীর তলদেশের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই ঘটনা 2023 সালের নভেম্বর মাসের এক কুয়াশাচ্ছন্ন রাতে দাকপের চাঁদনা ঘাটের কাছে পশুর নদীর পায়ের ওই পুরনো ডাক উইটটা দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত হয়ে আছে। জোয়ারের সময় যখন নদীর নোনা জল ডাক ইয়টের মরচে পড়া লোহার স্লাইডগুলো ছুঁয়ে যায়, তখন চারপাশে কেমন যেন একটা থমথমে ভুতুরে পরিবেশ তৈরি হয়। সেদিন একটা ড্রোজার বোটের নিচের পাখা জ্যাম হয়ে যাওয়ার কারণে ইমার্জেন্সি মেরামতের জন্য আমাকে গভীর রাতেই কল দেওয়া হয়েছিল। কুয়াশা এতটাই ঘন ছিল যে নদীর ওপার থেকে তো দূরের কথা, জেটির শেষ মাথাও দেখা যাচ্ছিল না। রাত তখন আনুমানিক 3:45। আমার সাথে থাকা হেল্পার ছেলেটা জেটির ওপর দাঁড়িয়ে পোর্টেবল জেনারেটরটা পাহারা দিচ্ছিল। আমি আন্ডার ওয়াটার স্যুট আর লাইট নিয়ে নদীর ঠান্ডা নোনা পানিতে নেমেছিলাম। পানিটা সেদিন অন্য দিনের চেয়ে অনেক বেশি ভারী এবং স্থির মনে হচ্ছিল, যেন কোনো এক অজানা বিপদের আশঙ্কায় পুরো নদী তার স্রোত থামিয়ে দিয়েছে। আমি যখন আনুমানিক 3:45 আমি যখন প্রপেলারের কাছে পৌঁছে কাজ শুরু করলাম, ঠিক তখনই জেটির ওপর থাকা জেনারেটরটা একটা বিকট শব্দ করে সম্পূর্ণই বন্ধ হয়ে গেল। চারপাশ এক নিমেষে কুচকুচে কালো এবং অন্ধকারে ডুবে গেল। কেবল আমার হাতের আন্ডার ওয়াটার টর্চের সরু আলোটা পানির নিচে কাঁপছিল। আর ঠিক তখনই আমার সাথে ঘটল সেই নারকীয় কাণ্ড, যা আমি মাত্রই শুরুতেই আপনাদেরকে বলেছি। পানির নিচ থেকে সেই গলিত মুখের ভেসে ওঠা আর অক্সিজেন লাইনের কাছে সেই মরণ কামড়। ভয়ে আমার ফুসফুসের বাতাস বুদবুদ হয়ে বের হয়ে যাওয়ার দশা হয়েছিল। ওই জিনিসটার হাড় জিরজিরে আঙ্গুলগুলোর ছোঁয়া ছিল বরফের চেয়েও ঠান্ডা। ওটার হাতের নখগুলো ডাইভিং স্যুটের থিকনেস কেটে সরাসরি চামড়ার ভেতরে ঢুকে পড়েছিল। আর আমি অনুভব করতে পারছিলাম যে নদীর তলদেশের কালো কাদা আমাকে তীব্র গতিতে ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো এমতো অবস্থায় জেটের ওপর থাকা হেল্পার ছেলেটা তখন আমার থেকে লাইট ফেলে আমাকে খুঁজতে গিয়ে পানির নিচে ওই কালো অবয়ব দেখে ভয়ঙ্কর চিৎকার করে লাঠি ফেলে পালিয়ে যায়। ওই কুৎসিত জিনিসটা প্রপাদের লোহার দণ্ড পেয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে আমার বুকের উপর উঠে আসতে শুরু করলো। ওটার হা করা চেয়াল থেকে ছোট ছোট জলজ পোকা আর কালচে তরল আমার মাস্কের কাচের উপরে এসে ছিটকে পড়ল। আমি জানতাম যদি আমি আর একটু দেরি করি তাও আমার ঘাড় মোটকে এই নদীর তলহীন কাতার ভেতরে নিয়ে যাবে। তাই আমি আমার কোমরের বেল্ট থেকে ভারী মেটাল হ্যামারটা, যা লোহা দিয়ে তৈরি ছিল, তা বের করলাম। আমার জমে যাওয়ার ডান হাতটা উঁচিয়ে আমি আমার পুরো শক্তি এক করে ওই জিনিসটার সেই চোখহীন ফাঁপা মুখের মাঝখানে আঘাত করলাম।
যখন আমি আঘাত করলাম তখন কোনো মানুষের হাড় ভাঙ্গার বা চামড়াতে লাগার বা গোস্তুতে লাগার কোনো শব্দ হলো না। আমার মনে হলো যে আমি নদীর তলার কোনো জং ধরা লোহার পাত সেই মাঝখান থেকে মর মর করে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ওটার মুখ থেকে একটা কুচকুচে কালো ধোঁয়া পানির নিচে ছড়িয়ে পড়ল, যা আমার চারপাশের পানিকে কয়লার মতো কালো করে দিল। তখনই একটা যান্ত্রিক চিৎকারে পুরো নদীর ভেতরের কম্পন চিরে গেল, আর অমনি সেই বরফ শীতল হাতের বাঁধন আলগা হয়ে জিনিসটা তলিয়ে গেল। তারপর আমি আর এক মুহূর্ত দেরি করিনি। ইনফোর্টেবল লাইট জ্যাকেটটা ম্যানুয়ালি ট্রিগার করে এক টানে পানির উপর ভেসে উঠলাম এবং অন্ধের মতো জেটির লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠে আছড়ে পড়লাম। যখন সকালবেলা ঘাটের অন্যান্য শ্রমিকরা আমাকে জেটির উপরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে, তখন তারা খুলনা সদর হাসপাতালে নিয়ে যায় আমাকে। তখনও আমার পায়ে সেই কালো শ্যাওলা আর গভীর নখের পোড়া দাগ বসে গিয়েছিল। পরে ওখানকার একটা বুড়ো ডগ শ্রমিক আমাকে হাসপাতালে দেখতে এসে একটা গোপন কথা আমাকে জানান। তিনি বলেন, 1972 সালে মানে যুদ্ধের পর এক রাতে ওই ডাক ওয়ার্ডের প্রায় 20 জন বাঙালি মেকানিককে একসাথে হাত পা বেঁধে লঞ্চের ক্রেন দিয়ে পশুর নদীর মাঝখানে ডুবিয়ে মারা হয়েছিল। প্রশাসন বা পরিবারের কেউই কখনো তাদের লাশ উদ্ধার করতে পারেনি। তারপর থেকে নাকি প্রতি বছর কার্তিক বা অগ্রহায়ণ মাসের এই নির্দিষ্ট তিথিতে ওই ডাক ওয়ার্ডের চারপাশের লোনা পানি জীবন্ত হয়ে ওঠে এবং নতুন কোনো মেকানিকের রক্তের খোঁজে সে বারবার জ্যান্ত হয়ে ওঠে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আমি এখনও মাঝে মাঝে লঞ্চের ইঞ্জিনে কাজ করি, কিন্তু আমার এখনও মনে হয় যে আল্লাহ কখন যে আমাকে আবারও তারা অ্যাটাক করে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।